আতঙ্কে গোটা শরীর যেন থরথর করে কেঁপে চলেছিল বসন্তের। কিছুতেই সে বুঝতে পারছিল না আসলে ব্যাপারটা হচ্ছেটা কি। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর তার মাঝেও এমনভাবে ডাকছে কে। ঝমঝম করে পড়ে চলা বৃষ্টির মধ্যেও বাইরে থেকে ভেসে আসা শব্দটা বসন্ত যেন শুনতে পাচ্ছে। আর শুনতে পেয়ে তার বুকের ভেতরটা কেমন করে উঠল যেন। এই জনপ্রাণীহীন প্রান্তরের মাঝে আসবেটা কে? আর তাছাড়া এখানে আশেপাশে তো কেউ থাকেও না। একজন থাকতো, কিন্তু সেও তো আজ অনেক দিন হলো। কে ডাকে ওখানে? বসন্তের গলাটা শেষ হবার সঙ্গে সঙ্গেই বাইরে থেকে আবার সেই মেয়েলি গলাটা বৃষ্টির শব্দ ছাপিয়ে ভেসে এলো ভেতরের দিকে। যেন কেউ ডাকছে, চাপা ফিসফিসে গলায় কেউ বলছে, তোমরা কে কোথায় আছো? একবার বেরিয়ে এসো, একবার বাইরে বেরিয়ে এসো সবাই। বৃষ্টির ঝমঝম শব্দের সাথে মেয়েটার এই কথাগুলো যেন বসন্তের শরীরটাকে ভয় আর আতঙ্কে একেবারে বরফের মতো ঠান্ডা করে দিয়েছিল। প্রায় ভেঙে আসা জানলাটার কাছে চুপ করে দাঁড়িয়ে কান পেতেছিল বসন্ত। ঠিক এমন সময় মনে হলো যে কে যেন পায়ে পায়ে জানলার দিকে এগিয়ে আসছে। জানলা থেকে মাত্র কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছে কেউ একটা। পায়ের শব্দটা সেখানে এসে থামতেই বসন্তের মনে হলো বুকের ভেতরে কে যেন হাতুড়ি পেটাচ্ছে। সে আর সামলাতে না পেরে প্রায় চিৎকার করে বলল, কে তুমি? চলে যাও বলছি, চলে যাও এখান থেকে। আমি এখানে একা থাকতে চাই, চলে যাও। বসন্ত চিৎকার করার সঙ্গে সঙ্গেই যেন পায়ের শব্দটা আবার আস্তে আস্তে পেছনের দিকে সরতে লাগলো। আর তার সঙ্গেই মনে হলো একটা মেয়েলি গলায় গুমড়ে গুমড়ে কান্নার শব্দ বসন্তের জানলার কাছ থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। আর তার সঙ্গেই পাল্লা দিয়ে বৃষ্টিটা যেন প্রচণ্ড বেগে ঝাঁপিয়ে এলো। ঝোড়ো হাওয়া এসে ঝাপটা দেওয়ার সঙ্গে সঙ্গেই এইবারে বসন্ত শুনতে পেল দরজার উপর কে যেন ধাক্কা দিচ্ছে। দুটো হাতে দরজার উপর ধাক্কা দিতে দিতে প্রায় চিৎকার করে বলছে, দরজা খোলো বসন্ত, দরজা খোলো, দরজা খোলো, তাড়াতাড়ি খোলো বলছি। আশ্চর্য, এ তো জবার গলা। কিন্তু এমন ঝড় বৃষ্টির মধ্যে জবা এই সময় এলো কোথা থেকে? জবা, জবা, সত্যি সত্যি তুই এসেছিস নাকি? আরে আগে দরজাটা তো খোলো, তারপর বলছি। বৃষ্টির মধ্যে ভিজে গেলাম তো। চারপাশটা এমন কেন হয়ে রয়েছে? চারপাশে এগুলো কি পড়ে আছে? জবার কথা বুঝতে না পেরে বসন্ত তাড়াতাড়ি দরজা খুলে ফেলল। এই ঘরের বারান্দা বলে কিছু নেই, দরজা খুললেই বাইরে এসে পড়তে হয়। খড় ডালপাতা দিয়ে একটা ছাউনির মতো সামনে করা হয়েছে বটে, তবে সেটা বৃষ্টির জল আটকাতে পারে না। জবা এসেছে ভেবে বসন্ত তাড়াতাড়ি দরজা খুলল। আর তারপর এই ঝড় বৃষ্টির একটা ঝাপটা তার গায়ে এসে পড়ল। কিন্তু জবা কোথায়? আশেপাশে কোথাও জবা নেই। বাইরে অন্ধকার, আকাশে সামান্য আলোটুকু পর্যন্ত আজকে নেই। তার মধ্যে ঝড় বৃষ্টির এমন শব্দ, বসন্তের পুরো শরীরটা নিমেষের মধ্যেই ভিজে গেল। আর ঠিক তখনই সে দেখতে পেল ঘরের দরজা থেকে বেশ খানিকটা দূরে কে যেন দাঁড়িয়ে রয়েছে। জবা, জবা, তুই এখানে কি করছিস? আয় ভেতরে আয়, তাড়াতাড়ি ভেতরে আয়। জবা কিন্তু নড়ল না, ঠিক সেইভাবেই আগের মতোই দাঁড়িয়ে রইল। রাতের বেলা হ্যারিকেন জ্বালালে তেল খরচ হয় বলে হ্যারিকেন সহজে জ্বালায় না বসন্ত। কিন্তু এখন দরজাটা খোলা রেখে সে ঘরের ভেতরে এসে হ্যারিকেনটা জ্বালতে লাগল। দেশলাইটার গায়ে কাঠিটা মাত্র কয়েকবার ঘষেছে হ্যারিকেনটা জ্বালাতে যাবে, এমন সময় দেখতে পেল হ্যারিকেনটার ওই পাশে তার ঠিক সামনেই কে যেন বসে আছে। এক ঝটকায় হ্যারিকেনটা ফেলে বসন্ত পেছনের দিকে ছিটকে সরে গেল। ওটা কি মানুষের মুখ? মানুষের মুখ কখনো এমন বীভৎস হতে পারে না। একটা সাদা ফ্যাকাশে মুখ, সেই মুখে চোখ বলতে কিছুই নেই, দুটো কালো গভীর গর্ত।
মুখের দুপাশ থেকে চামড়া যেন খুলে খুলে পড়ছে। মুখের ভেতরের লাল থকথকে মাংস, এমনকি গালের এক পাশে চামড়া না থাকায় দাঁত দেখা যাচ্ছে। দুটো সেই অন্ধকার কালো কুতকুতে চোখের ভেতর থেকে যেন কি একটা বসন্তের দিকেই তাকিয়ে দেখছে। নাকের কাছে কিচ্ছু নেই। মাথার পেছনের দিকে এর চুলের অর্ধেকটা অংশ বসন্ত দেখতে পাচ্ছে না, শুধু মুখ, আর কোনো কিছুই বসন্ত দেখতে পেল না। তার আগেই চিৎকার করে পেছনের দিকে সরে গেল সে। ওরে বাবা, ওটা কি, ওটা কি? বসন্তের চিৎকার শোনার সঙ্গে সঙ্গে যেন সেই মূর্তিটাও এক ঝটকায় অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। হাতের দেশলাইটা ছিটকে এসে ঘরের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে দাউ দাউ করে জ্বলে উঠল। বসন্ত কিন্তু সেটা খেয়াল করল না। সে দরজা খুলে সেই বৃষ্টির মধ্যেই ছুটে বাইরের দিকে বেরিয়ে গেল। একটু দূরেই একটা গাছ আছে, সেই গাছের তলায় গিয়ে বৃষ্টি থেকে বাঁচা যায় না, কিন্তু বসন্ত সেইখানেই গিয়ে দাঁড়ালো। দূর থেকে অবাক হয়ে দেখতে লাগলো তার সেই ছোট্ট ঘরটা কখন যেন আগুনে দাউ দাউ করে পুড়তে শুরু করেছে। কিন্তু ওটা কি? পুড়তে থাকা ঘরের অনেক অংশ বৃষ্টিতে ভিজে যাওয়ার জন্য তাতে আগুন লাগছে না, আর তার মধ্যেই দাউ দাউ করে পুড়ে চলেছে কি যেন একটা। বসন্ত আর সহ্য করতে পারল না। একটা অদ্ভুত চিৎকার ভেসে আসছে তার আগুনে পুড়তে থাকা ঘরের ভেতর থেকে। বসন্ত সেই গাছের পেছনের দিকে ছুটে যাবে, এমন সময় তার কি যেন একটা হলো। মাথাটা হঠাৎ ঘুরে গেল। এমন সময় শুনতে পেল অনেক দূর থেকে জবার চিৎকার করে ডাক, বসন্ত, বসন্ত কোথায় গেলি তুই? বসন্ত। তারপরে তার আর কিচ্ছু মনে নেই। কিসে পা বেঁধে যেন ধপ করে সে মাটির উপরে পড়ে যায়। বৃষ্টি পড়ছে। এরপর সে জ্ঞান হারিয়ে সেইখানেই পড়েছিল। আচ্ছা কিশোরী, তুমি তো মাসির বাড়ি যাবে বলেছিলে আজকে, তো গেলে না কেন? মাসির বাড়িতে গেলে যে 2 দিনের আগে আমি আসতে পারি না, সে কথা তো তুমি ভালো করেই জানো। তাছাড়া অফিসে এখন কাজের চাপ রয়েছে। তোমায় তো বলেইছিলাম কয়েকদিনের জন্য আমায় বেরোতে হবে অফিসের কাজে। বাইরে গেলে কিন্তু একদিকে সুবিধে, তাছাড়া এই বাইরে যাওয়ার মধ্যে না একটা আলাদা ব্যাপার আছে। তাই বাইরে যাওয়ার এই সুযোগটাকে আমি কখনো না বলতে পারছি না, বুঝলে। এই দিন সাতেকের জন্য বোধহয় আমায় বাইরেই থাকতে হবে। তাতে সমস্যার কি আছে? অফিসের কাজে মাঝে মাঝেই বাইরে যাওয়া এমনিতেই প্রয়োজন, বুঝলে। একভাবে একই রকম কাজ করতে করতে মন হাঁপিয়ে ওঠে। সে রবিবার করে তারানাথের বাড়িতে যাওয়ার ব্যাপারটা তোমার জন্যই শুরু হয়েছিল। ওহ, না হলে যে কি হতো। আমরা হেঁটে চলেছিলাম মটলেন পর্যন্ত। মাঝে মাঝে আমরা বাড়ি থেকে হেঁটে যাই, যদিও খুব একটা কাছে কিংবা খুব একটা দূরে কোনোটাই নয়। ট্রামে করে গেলেই সুবিধে হয়, কিন্তু সব সময় ওই একটা জিনিস ভালো লাগে না। তাছাড়া এখন মাসের শেষ, পকেটের অবস্থা খুব একটা ভালো নয়। ট্রামের পয়সা বাঁচিয়ে সেই পয়সায় তারানাথের জন্য 1 প্যাকেট পাসিং শো সিগারেট কিনতে পারলে আমরাও খুশি, তারানাথও খুশি। তাছাড়া মানুষটা যে গোটা সপ্তাহ একা একা থাকে আর আমাদের জন্য অপেক্ষা করে থাকে এই একটা দিন, সে কথা তো আমরা ভালো করেই জানি। সিগারেট পেলে এসে সামান্য খুশি হয়ে বলে, এই দেখো দেখি, এই আবার আমার জন্য তোমরা সিগারেট নিয়ে এসেছো। আর তোমাদের বলি না, শুধু শুধু এমন খরচা করবে না। তাই এনেই যখন ফেলেছো বেশ ভালোই করেছো। এ তোমাদের গল্প শোনাবার দক্ষিণা হিসেবে আমি না হয় এটা গ্রহণ করলাম। সিগারেট পেলে সিগারেট ধরিয়ে কিছুক্ষণ ধোঁয়া ছাড়ার পর তার মুখের সেই হাসিটা আমাদের কাছে দেখার মতো হয়। আমরা সিগারেট নিয়ে একেবারেই যখন তারানাথ তান্ত্রিকের বাড়িতে এসে উপস্থিত হলাম, তখন দেখলাম 2-3 জন লোক এবং তাদের সঙ্গে তারানাথ দাঁড়িয়ে বাড়ির একপাশে একটা গাছের তলায় কি যেন কথা বলছে। আমাদেরকে দেখতে পেয়ে সে একবার হাত তুলে আমাদেরকে সেখানে অপেক্ষা করতে বলল। তারপরে শুনতে পেলাম সে বলছে, আর বলো না, এই এতদিন আগের সেই কথা যেন একদম চোখের সামনে ভেসে উঠল। তোমাদের সঙ্গে যে এমনভাবে এতদিন পরে, তাও আবার নিজের বাড়িতেই দেখা হবে, সেই কথা কি ভাবতে পেরেছিলাম বলো তো? 3 জন লোক ছিল,
তারা এলোমেলোভাবে কথা বলছিল। তাদের কথা মোটামুটি যা ধরা যায় তাতে মনে হলো ওরা তারানাথকে চেনে। কোনোভাবে তারানাথের সঙ্গে আগে পরিচয় হয়েছিল কোথাও। সেই সূত্রেই তাদের মধ্যে থেকে একজন বলে উঠল, সেবার যা হয়েছিল ঠাকুরমশাই, আমি তো ভেবেছিলাম এইবারে আমরাও মরলাম। আপনার যে কোনো ক্ষতি হবে না তা তো জানতাম, কিন্তু আমাদের যে ক্ষতি হবে না সে কথা কে বলতে পারে বলুন তো? আরে তোমরা সবাই আমার সঙ্গে ছিলে, তাছাড়া ওখানে যে বিপদ একটা আছে তা তো আমি আন্দাজ করতে পেরেছিলাম আগেই। কিন্তু বসন্তকে শেষের দিকে বসন্ত যদি আমাদের কথা শুনতো, অন্তত আপনার কথাও যদি শুনতো, তাহলে হয়তো বসন্তের এমন কিছু হতো না, বুঝলেন? কি ব্যাপার বলো তো কিশোরী? বোধহয় লোকগুলো তারানাথের চেনা, অতীতের কোনো ঘটনার কথাবার্তা বলছে। বসন্তটা কে, তুমি কি বলো? ঠাকুরমশাই কথা শেষ করে আসুক আগে, তারপরে না হয় সময় বুঝে এই ব্যাপারে জিজ্ঞেস করা যাবে। এখন চুপ করে বসো এই তক্তাপোষের ওপরে, ওনাকে আগে কথা শেষ করে আসতে দাও। এরপর তারানাথ ওদের সঙ্গে কথাবার্তা শেষ করে দরজা পর্যন্ত তাদের পৌঁছে দিয়ে যখন আমাদের কাছে এলো, তখন আমরা তক্তপোষের উপরে গুছিয়ে বসেছি। আকাশের অবস্থা মোটেই ভালো নয়, এমনকি দুদিন আগে থেকেই আকাশটা কেমন যেন গুমোট হয়ে রয়েছে। মেঘ জমেছে বটে, কিন্তু বৃষ্টি হয়নি। আসার পথেই কিশোরী বলছিল আজ বৃষ্টি হবে, তো সেটা হতেও পারে। কিন্তু আমাদের মনে তখন অন্য কথা ঘুরছে, এই বসন্ত, তারপর তারানাথের বলা ওই কথাগুলো, এমনকি লোকগুলো, এরা সব কে? তারানাথ সামনে এসে বসতেই আর কিছু রাগঢাক না করেই কিশোরী বলল, ঠাকুরমশাই, এটা কিন্তু ভালো কথা নয়। আপনি আমায় একটা কথা বলুন তো, ওই যে আপনি একটু আগে যাদের সঙ্গে কথা বলছিলেন তারা কারা? ওরা আমার অনেক দিন আগের পরিচিত। একবার একটা ঘটনার কারণে ওদের সঙ্গে আমার পরিচয় হয়েছিল, বুঝলে? তাও আজ থেকে অনেক বছর আগের কথা। তখন এখানে থাকতাম না, থাকতাম অন্যত্র। বিয়ের বেশ কিছুদিন পর যে আমি এখানে এসেছিলাম সেটা তো তোমরা ভালো করেই জানো। তখন পসার জমে ওঠেনি ভালো করে। সেই সময় ওদের মধ্যে জীবন আর বিষ্ণুকে যে দেখলে, তাদের মধ্যেই একজন আমার কাছে এসেছিল। তারপরে আজ এতগুলো বছর পর আবার ওদের সঙ্গে দেখা। হ্যাঁ, তা হবে কম করে 15 বছর কিংবা তারও আগের ঘটনা। কথাগুলো বলতে বলতে তারানাথ সামনের দিকে তাকালো। উদাস গলায় কথাগুলো বলতে বলতে বুঝতে পারছিলাম সে অতীতের কোনো স্রোতে ভেসে গিয়েছে। সামান্য খোঁচা দিয়ে কিশোরীকে আস্তে করে বললাম, তুমি যে ওই লোকগুলোর সঙ্গে জড়িয়ে থাকা ঘটনা শুনতে চাইছো তা বুঝতে পারছি, কিন্তু এমনভাবে বলার তো কোনো দরকার ছিল না। কিশোরী ইশারায় আমাকে চুপ করে থাকতে বলল। ততক্ষণে তক্তপোষের এক পাশে জমিয়ে বসে পড়েছে তারানাথ। সামনে রাখা পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট পর্যন্ত তুলে নিয়েছে। মৃদুমন্দ একটা হাওয়াও বইছে কোথা থেকে যেন, এতক্ষণ ছিল না। কোথাও একটা বৃষ্টি হলে যেমন হয় তেমনটাই হচ্ছে। অনেকক্ষণ ধরে চুপ করে থেকে তারানাথ বলল, তোমরা যে কথাটা জানতে চাইছো সেই কথা আজ থেকে অনেক বছর আগে ঘটেছিল, সেটা তো তোমাদের বললামই। তবে তার চেয়েও খারাপ একটা ব্যাপার ছিল। সেই বীভৎস ঘটনার কথা আমি অনেক দিন পর্যন্ত ভুলে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। তারপর সময়ের সাথে সাথে এমনি ভুলে যাই। এই বিষ্ণু আর জীবন ছিল আমার সেই ঘটনার অন্যতম সাক্ষী। এমন ঘটনা যদি আমার জীবনে না ঘটত, তাহলে হয়তো আজ এই বিপদের গল্প তোমাদের বলা হতো না। তাহলে আসল কথাই বলি, দাঁড়াও, আগে তোমাদের সিগারেটটা শেষ করে নিই। তারানাথ সিগারেটটা ঠোঁটে নিয়েছিল, তাতে অগ্নিসংযোগ করে ধোঁয়া ছাড়তে ছাড়তে একবার বাইরের দিকে তাকাল। কালো মেঘটা আবার বাড়তে শুরু করেছে। মৃদুমন্দ হাওয়ার সঙ্গে সঙ্গে কোথা থেকে যেন এবার একটা ঠান্ডা হাড় হিম করা বাতাস ভেসে আসতে লাগলো। বুঝতে পারলাম গঙ্গার কাছাকাছি কোথাও বৃষ্টি হয়ে চলেছে, আর সেই হাওয়াই এই দিকে এগিয়ে আসছে। ধোঁয়া ছাড়া শেষ করে তারানাথ বলল, আগেই তো বলেছি যে আমি তখন বিয়ের পরে এই কাছাকাছি একটা জায়গাতেই থাকতাম। পসার তখনও ভালো করে জমে উঠতে শুরু করেনি। মাঝে মাঝেই মনে হতো এই সব কিছু ছেড়ে ছুড়ে গ্রামে ফিরে যাই।
গ্রামে জমি জমা রয়েছে, চাষবাস কিংবা অন্য কাজের মধ্যে থেকে কোনোভাবে জীবন অতিবাহিত করে দিতে পারবো। কিন্তু ওই যে কথায় বলে, ভাগ্যে থাকলে তা খণ্ডন করার ক্ষমতা আর কারোর নেই। এমনকি বড় বড় মহাপুরুষদের পর্যন্ত নেই। সেখানে আমি তো একজন সাধারণ সাধক মাত্র। বাড়ির সামনে তারানাথ জ্যোতির্বিনোদ লেখা বোর্ড ঝুলছে। মাঝে মাঝে যে দু একজন খদ্দের এসে জোটে না সে কথা নয়, কিন্তু মন কেন জানি ভালো লাগতো না। কিছুতেই মন বসাতে পারছিলাম না এখানে। সদ্য সদ্য বিয়ে হয়েছে বলে গিন্নির সঙ্গে তখনও তেমন সদ্ভাব গড়ে ওঠেনি। তবুও না বলতেই স্নানের জল, সময় মতো খাবার, অন্য কিছু হাতের সামনে এনে রেখে দিত। তবে ওই নুন আনতে পান্তা ফুরনোর মতো অবস্থা এসে পড়ল তখন একদিন মনে মনে অস্থির হয়ে পড়লাম। গিন্নিকে শুনিয়ে শুনিয়ে বললাম, এখানে বোধহয় আর থাকা হবে না। এমন অবস্থা চললে কি করে হবে বলো তো? মুদির দোকানেই বা আর কতদিন ধরে জিনিসপত্র আনবো? একই মুদির দোকান ছিল বলেই ভরসা, না হলে তো কবেই পাততাড়ি গোটাতে হতো। গিন্নি আমার কথা কম বলে, সহজে কথা বলে না। ঘুমটা মাথায় সে নানা কাজ করে বেড়াতো। মাঝে মধ্যে আমার সঙ্গে দু একটা কথা হতো বটে, তবে তাও যেমন হয় আর কি, দূর থেকে। মনে পড়ে তাকেই আমি আমাদের গ্রামের পুকুরের জলে ডুবে যাওয়া থেকে বাঁচিয়েছিলাম। আর সে আজ আমার গিন্নি। সময় কত অদ্ভুত, কখন যে কি হয়ে যায় সে কথা আলাদা করে আগে থেকে বলা যায় না। এইভাবেই দুটো দিন কাটালাম। তৃতীয় দিনে বাড়ি ফেরার জন্য মনকে প্রায় প্রস্তুত করে ফেলেছি আর কি। ঠিক এমন সময় প্রায় হুড়মুড় করেই দুজন যুবক এসে ঢুকলো আমার ঘরে। তারা হলো ওই বিষ্ণু আর জীবন। তাদের বয়স তখন অনেক কম, 15 বছর আগে, বুঝতেই পারছো। ঢুকেই ওরা বাইরের লেখা বোর্ড আর তার সঙ্গে আমায় দেখল। আমার তখন লম্বা ফর্সা চেহারা, পরিপাটি করে গুছিয়ে চুপ করে বসেছিলাম বারান্দায়। আমি ওদেরও বসতে বললাম। ওদের মধ্যে বিষ্ণু বলল, তারানাথ জ্যোতির্বিনোদ মানে তারানাথ তান্ত্রিকের বাড়ি এটাই তো? ঠিকই বলেছ। বলো, আমি তারানাথ তান্ত্রিক। তা কি কারণে তোমরা এখানে এসেছো? মাধব আমাদের পাঠিয়েছে। গোপালপুরের মাধবের কাছে আপনি একবার গিয়েছিলেন, আপনার পরিচয় সেই বলল। সে বলেছিল আপনি নাম শুনলেই বুঝতে পারবেন। মাধব? আচ্ছা, গোপালপুরের মাধব, যার বাড়িতে একটা বটগাছ আছে। বছরখানেক আগে ওর মেয়ের ভীষণ শরীরটা খারাপ হয়েছিল। ঠিকই বলেছেন ঠাকুরমশাই, সেই মাধবের কথাই বলছি। তবে আমাদের গ্রাম গোপালপুর নয়, গোপালপুরের পাশের গ্রাম মাধবগঞ্জ। সমস্যা একটা আমাদেরও হয়েছে। যদি আপনি সমস্যা শুনে আমাদের সঙ্গে যান তাহলে বড় ভালো হয়। আসলে এমন অদ্ভুত সমস্যার মধ্যে আমরা কোনোদিন পড়িনি। দেখো, মাধব যখন তোমাদের পাঠিয়েছে তখন তার কথার অমর্যাদা তো আমি হতে দেব না। তোমাদের গ্রামের কি সমস্যা আমায় তা খুলে বলো। আমাকে খুলে বলো মাধবগঞ্জের সেই বিপদের কথা। যদি আমার মনে হয় যাওয়ার মতো, তাহলে আমি সেখানে যেতে পারি। আসলে এত দূর থেকে, এখান থেকে সেই গোপালপুর পর্যন্ত যেতেই তো প্রায় অর্ধেক বেলা সময় লাগবে। আচ্ছা, তোমরা এত সকালে এখানে এলে কি করে? কাল রাতেই আমরা এসেছি। কাছেই এক পরিচিত আছে, তার বাড়িতেই রাতটা ছিলাম। সেই আপনার খবর দিয়েছে। সেও মাধবকে ভালো করেই চেনে, তাই আপনার কাছে এখন এলাম। যদি আপনি রাজি হন তাহলে এখনই বেরিয়ে পড়লে সন্ধ্যার মধ্যে গরুর গাড়িতে আমরা মাধবগঞ্জ পর্যন্ত পৌঁছে যাব। তবে কথা বলে বুঝতে পারলাম তাদের মধ্যে একটা তাড়াহুড়ো ভাব রয়েছে। চঞ্চল হয়ে পড়ছে তারা কোনোভাবে। বোধহয় মাধবগঞ্জে তাদের পরিবার রয়েছে। এমন কোনো বিপদ হয়েছে যে বিপদের জন্য তারা বারবার চিন্তা করছে। আমি বললাম, আমাকে বলো সমস্যাটা কি হয়েছে, তারপরে আমি তোমাদের সঙ্গে যাচ্ছি। আমার কথায় বিষ্ণু বলতে শুরু করল। বিষ্ণুর মুখে শুনতে পেলাম একটা আশ্চর্য কথা। ওই গোপালপুর পেরিয়ে গেলেই আমাদের গ্রাম। গোপালপুরে একটা মন্দির আছে না, শিব মন্দির? সেই মন্দিরের পেছনের দিকের পথ ধরে খানিকটা এগোলেই আমাদের গ্রামের পথে ওঠা যায়। গ্রামে বড়জোর ওই 40 ঘর মতো বসতি রয়েছে।
গ্রামে একটা বড় বটগাছ, মাঠ, চাষের জমি এসব তো আছেই। আলাদা করে বলার মতো মাধবগঞ্জে যদি কিছু থাকে তাহলে ওই পুরনো কালো মাটির জমি। এমন কালো মাটির জমি কিন্তু আমাদের গোটা মাধবগঞ্জে কোথাও নেই। কালো মাটির জমিতে আরেকটা ব্যাপার আছে, এখানে ওখানে ছোট ছোট ডোবার মতো জায়গা। বর্ষার সময়ে সেই ডোবায় জল ভরে যায়, তারপর গরমের দিনে সেই ডোবা একেবারে ফাঁকা হয়ে যায়। ভারী আশ্চর্য শব্দ আসে সেই ডোবা থেকে। এমনটা হয় বটে, কিন্তু ওই বটগাছের কাছে যে ডোবাটা আছে সেই ডোবায় সব সময় জল থাকে। সব কিছুই ঠিক ছিল, কিন্তু এর মধ্যেই পাশের গ্রাম থেকে কোন দিক থেকে যেন ওই বসন্ত আর জবা ওই কালো মাটিতে বটগাছের কাছে এক জায়গায় ঝুপড়ি মতো ঘর তৈরি করে থাকতে শুরু করলো। তারপরেও সব কিছু ঠিক ছিল ঠাকুরমশাই, কিন্তু একদিন হঠাৎ করে জবাকে আর খুঁজে পাওয়া গেল না। আমরা সবাই বসন্তকে জিজ্ঞাসা করলাম, সে বলল জবা তার বাড়িতে ফিরে গিয়েছে। আমরা প্রথম সেটাই ভেবে নিলাম, কিন্তু জবা আর ফিরল না। এরপরেই বসন্ত ভয় পেতে শুরু করলো। কিসের ভয় জানি না, সব কিছু বলতে পারে না ভালো করে, অথচ ভয় পায়। আর সেদিন রাতে যখন তার গোটা ঝুপড়ি ঘরটা আগুনে পুড়ে গেল, পরদিন সকালে আমরা গ্রামের লোকেরা সবকিছু দেখে শুনে কিন্তু অবাক হয়েছিলাম। আগুনে পুড়ে গেল কি করে? বসন্ত কি নিজেই আগুন লাগিয়েছিল? অনেকে বলে বসন্ত নিজেই আগুন লাগিয়েছিল, অনেকে বলে অন্য কথা। কিন্তু এরপরে বসন্ত পাগলের মতো হয়ে যায়, গ্রামের এখানে ওখানে ঘুরে বেড়ায়, মাঝে মাঝে গ্রাম ছেড়ে তো বাইরে চলে যায়। এইসব কিছু পর্যন্ত ঠিক ছিল, কিন্তু এরপরে আরেকটা ব্যাপার শুরু হলো, আর সেটাই হলো আশ্চর্য ব্যাপার। বিষ্ণু এইবার তাকালো জীবনের দিকে। জীবন আমার দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, বসন্ত কখন কোথায় থাকে তার কোনো ঠিক নেই, কিন্তু কালো মাটির সেই পুড়ে যাওয়া ভাঙা ঝুপড়ি আর বটগাছ, ওর আশেপাশে নাকি রাতের বেলা একটা আগুনে পোড়া কাউকে দেখতে পাওয়া যায়। তার গোটা শরীর জুড়ে জ্বলছে আগুন, আর একটা বীভৎস চিৎকার শোনা যায় সেই দিক থেকে। আগুনে পুড়তে পুড়তে কেউ যদি চিৎকার করে তাহলে যেমনটা হয় ঠিক তেমনটাই। যদি কেউ ওই কালো মাটির আশেপাশে গিয়ে পৌঁছায় তাহলে কিন্তু আর তার ফেরা হয় না, তাকে আর সেখান থেকে ফিরতে দেয় না। খারাপ কিছু একটা আছে, সে তার ঘাড় ভেঙে তাকে মেরে ফেলে রাখে ওই ডোবার জলে। দাঁড়াও, তার মানে তোমরা বলছো যে বসন্ত ওখান থেকে চলে যাবার পরেই ওই সমস্ত কিছু শুরু হয়েছে? কিন্তু বসন্ত যদি ওখানে থাকে তাহলে সে কি এসব কিছু দেখেনি? আরে বসন্তকে সেই কথা জিজ্ঞাসা করবে কে? অনেক চেষ্টা করেও তো বসন্তের মুখ থেকে কোনো কথা বেরোয়নি। পাগলের মতো হয়ে গিয়েছে ও, পথে ঘাটে পড়ে থাকে, ভালো করে কথা বলে না, মাঝে মাঝে অদ্ভুত কিছু কথা বলে। এসব কিছু আমরা বুঝি না। তবে আশ্চর্য ব্যাপারটা হলো ওই 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 ফাঁকা জমির কাছে, কালো মাটির ওই জমির কাছে এমনভাবে যে মেয়েটিকে দেখা যায় তাকে আমরাও দেখেছি। আর দেখার পরেই বুঝতে পেরেছি বিপদটা শুধু ওখানেই নয়, আমাদের গ্রামেও আছে। কিন্তু গ্রামের বিপদটা কিভাবে? কালো মাটির জমির কাছে রাতের দিকে লোকজন না গেলে তো আর চিন্তা থাকার কথা নয়। কয়েকদিন রাতে আমি আর বিষ্ণু রাতের দিকে পাশের গ্রাম থেকে একটা কাজ সেরে ফিরছিলাম। অনেক দেরি হয়ে গিয়েছিল, সে কথা বুঝতে পেরেছিলাম, কিন্তু বাড়িতে ফিরতেই হবে। গোপালপুর, মাধবগঞ্জ, সলতেপাড়া এবং তার পাশে রহিমগঞ্জ, এই গ্রামগুলো সব পাশাপাশি। তো সলতেপাড়া থেকে কাজ সেরে আমাদের গ্রামে প্রবেশ করার পর ডোবার কাছে এসেছি। এমন সময় হঠাৎ মনে হলো অনেকটা দূর থেকে কার যেন হাসির শব্দ শোনা যাচ্ছে। আকাশে কালো মেঘ রয়েছে, চাঁদের আলো ভালো মতো নেই, ভালো করে বোঝা যায় না। আমাদের হাতে লণ্ঠন একটাই। লণ্ঠনটা ভালো করে তুলে ধরে সামনের দিকে ফেলে পথের দিকে তাকাতেই আমরা আশ্চর্য হয়ে গেলাম। দেখি পথের মাঝখানে সাদা মতো কি যেন একটা পড়ে আছে। শুধু তাই নয়, সেই সাদা মতো জিনিসটার উপরে চড়ে বসেছে কালো মতন একটা মূর্তি। সেই সাদা জিনিসটার উপর থেকে রক্ত বেরিয়ে এসে মাটির উপরে ছড়িয়ে পড়েছে।
দুটো হাতে কোনো কিছু ছিঁড়ে ছিঁড়ে খেলে যেমন হয়, ঠিক তেমনভাবেই কালো মূর্তিটা সাদা জিনিসটার উপরে বসে অমন করছে। আমি আর বিষ্ণু তো সঙ্গে সঙ্গে থমকে গেলাম। বিষ্ণু বলল, আরে আরে ওটা কি? কালো ওই মূর্তিটাই বা কি? আর ওই সাদা জিনিসটাই বা কি ওখানে ওভাবে পড়ে আছে? এই আমার কিন্তু মোটেও ভালো লাগছে না। চুপ করে দাঁড়িয়ে থাক না, দেখ না কি হয়। বিপদ বুঝলে তখন না হয় আবার ফেরার পথ ধরা যাবে। এমনিতেই খালি পায়ে দৌড়ে খারাপ কিছু থেকে আমরা রক্ষা পাবো বলে মনে হয় না। ঠিক আছে, কিন্তু আমাদের গ্রামে আবার এসব কি শুরু হলো বলতো? প্রথমে বসন্তের এমন এমন অদ্ভুত অবস্থা, আর তারপর এই সব কিছু। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমরা কেউই কিছু বুঝতে পারছিলাম না। সাধারণত জিনিসটার উপরে যে কালো ছায়া বসে আছে, সে দুটো হাতে তখন যেন কি খেয়ে চলেছে। আর একটু এগোলেই ভালো করে দৃশ্যটা দেখতে পাবো ভাবলাম। ঠিক এমন সময় জিনিসটা মুখে তুলে আমাদের দিকে তাকালো। অন্ধকারের মধ্যেও এত দূর থেকেও তার মুখটা যেন আমরা ভালো করে দেখতে পেলাম। একটা মানুষের মতো মুখ, আর কিছু নেই। তবে চোখের ভেতরে যেন কালো দুটো গর্ত। দূর থেকে খালি এটুকুই আমরা দেখতে পেয়েছিলাম। চাপা একটা হাসির শব্দ সঙ্গে সঙ্গে চারপাশের বাতাসে খিলখিল করে উঠতেই আমরা চমকে উঠলাম। মনে হলো সেই মূর্তিটা সাদা জিনিসটাকে ছেড়ে দিয়ে আমাদের দিকে এগিয়ে আসছে। তার হাঁটার ভঙ্গি মোটেই ভালো নয়। দুটো হাত সামনের দিকে ঝোঁকানো, অদ্ভুতভাবে বাঁকানো মাথাটাও একপাশে হেলে আমাদের দিকে যেন তাকিয়ে দেখছে। বিষ্ণু আর আমি সেই মুহূর্তের মধ্যেই যে ভয় পেয়েছিলাম তা বলে বোঝাতে পারবো না। এমনিতেই ওই কালো মাটির জমির কাছে মাঝে মাঝে মানুষের ভাঙা ঘাড়ওয়ালা মৃতদেহ পড়ে থাকতে দেখে ভয় পেয়েছিলাম। আর এখন ওই জিনিসটাকে এমনভাবে আসতে দেখে ভয়ে আমরা চিৎকার করে প্রাণপণ ছুটতে লাগলাম। ছুটতে আমরা গ্রামের বাইরের দিকে এসে পড়েছি। ঠিক এমন সময় একটা অচেনা কার যেন গলা শুনতে পেয়ে বুঝলাম কে যেন আমাদের ডাকছে। না 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 না, ঠিক আমাদের নাম ধরে নয়, কিন্তু ডাকছে। তাড়াতাড়ি অবাক ভাবটাকে সামলে নিয়ে সেদিকে এগোতেই দেখতে পেলাম পথের পাশে গাছের তলায় হেলান দিয়ে বসে রয়েছে বসন্ত। আমাদের দেখতে পেয়ে বলল, তোমরা পালাচ্ছ কেন? ও এসেছে বুঝি? হ্যাঁ, জানি তো আসবে, ঠিক আসবে। বসন্তের মুখে এমন কথা শুনে আমরা সঙ্গে সঙ্গে প্রায় রেগে উঠলাম। ঝট করে তার কাছে ওই গাছের তলাটায় গিয়ে বসলাম। এক হাতে বসন্তকে প্রায় ধাক্কা মেরেই বললাম, এই তোর জন্য এসব হয়েছে, তুই এখানে কিছু একটা করেছিস। তুই যাওয়ার পর থেকেই এসব ব্যাপার হয়ে চলেছে। সত্যি করে বল কি করেছিস? বসন্তের কিন্তু কোনো হেলদোল নেই। সে আমাদের দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে। আমি আর জীবন তার দিকে অদ্ভুত চোখে তাকিয়ে রয়েছি। এমন সময় সেই হাসির শব্দটা আবার শুনতে পেলাম, যেন আমাদের কাছাকাছি কোথাও একটা থেকে সেই হাসির শব্দ ভেসে আসছে। শব্দটা শোনার সঙ্গে সঙ্গেই আমরা আবার চমকে উঠলাম, কিন্তু বসন্তের কোনো হেলদোল নেই। সে হেসেই চলেছে ক্রমাগত। বসন্ত হাসতে হাসতে উঠে দাঁড়ালো। আমরা তাকে বাধা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু বসন্তকে টলানো গেল না। সে এগিয়ে এসে লাফ দিয়ে পড়ল গ্রামের পথের উপরে। এতক্ষণে চোখে পড়ল সেই মূর্তিটা ততক্ষণে এইখানে এসে পড়েছে। আমাদের দিকে সে একবার মুখ তুলে তাকালো, কিন্তু ভয়ে তখন আমাদের প্রাণ বেরিয়ে যাওয়ার মতো জোগাড়। কোনো রকমে গাছের পেছনের দিকে ছুটে গেলাম আমরা, কিন্তু বসন্তের কি হলো তা আমরা জানি না। আমরা সেখান থেকে পাশের পথ ধরে কোনো রকমে সেদিন গ্রামের বাড়িতে ফিরেছিলাম, কিন্তু পরদিন সকাল থেকে বসন্তকে আর দেখতে পাইনি। বসন্তের কি হয়েছে তা জানি না, আর সেই মূর্তিটাই বা কী ছিল সেটাও বলতে পারছি না। এরপর তো আরও সমস্যা শুনতে পেলাম। আমাদের গ্রামের অনেকেই নাকি রাতের বেলায় ওই মূর্তিটাকে দেখেছে। আর সেদিন যে সাদা মতো জিনিসটাকে আমরা পথের কাছে পড়ে থাকতে দেখেছিলাম, ওটা একটা ছাগল, আমাদের গ্রামেরই একজনের পোষা ছাগল। রাতের বেলা তার ছাগলটাকে যেন খুঁয়ার থেকে বার করে নিয়ে গিয়ে মেরেছে। তার গোটা শরীরে আঘাতের দাগ, রক্ত মাংস খুবলে খুবলে খেয়েছে কারা যেন। ও, তার মানে তোমরা ভয় পাচ্ছ যে ওই কালো মাটির জমির কাছে যেটা এতদিন আটকা ছিল সেইটা এবার গ্রামে বেরিয়েছে। এখন সে গ্রামের জীবজন্তু এইসব খাচ্ছে, কিন্তু মানুষ গেলে তার উপরেও আক্রমণ করতে পারে, তাই তো?
শুধু যে আক্রমণ করতে পারে তাই নয়, আমাদেরই গ্রামে একজনের ঘরের দরজায় এসে ধাক্কা দিয়েছে। আর একটু হলেই তো ঘরে ঢুকে পড়তো, কিন্তু ঢুকতে পারেনি কোনোভাবে। এবার সমস্যা হলো, আসলে ব্যাপারটা যে কি হচ্ছে সেটাই কেউ বুঝতে পারছি না। আর ওই বসন্ত পাগল তো ভালোভাবে কিছুই বলেনি। এসব কি হচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না ঠাকুরমশাই। তাই কথায় কথায় ওই গোপালপুরের মাধবকে সব কথা বলেছিলাম, সেই আপনার কথা বলল। এখন আপনিই ভরসা। আপনি যদি একবার আমাদের সঙ্গে মাধবগঞ্জে যান আর সেখানে ব্যাপারটা আসলে কি হচ্ছে দেখেন, তাহলে বড় শান্তি পাই। এতক্ষণে আমি ওদের সব কথা বুঝতে পারলাম। আসলে ওরা কি করতে চাইছে, কেন করতে চাইছে, এইসব বুঝতে পেরে গিন্নির সঙ্গে কথা বললাম। গিন্নি কিন্তু আমার যাওয়া নিয়ে আপত্তি করল না। 3-4 দিনের জন্য খাবার, ঔষধ সমস্ত কিছু জোগাড় করে নিয়ে যখন ওদের সঙ্গে ওদেরই আনা গরুর গাড়িতে করে মাধবগঞ্জের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, তখন কিন্তু প্রায় দুপুর হতে শুরু করেছে। বুঝতে পারলাম সন্ধ্যের আগে মাধবগঞ্জে পৌঁছানো যাবে না। তবে গরুর গাড়ির মধ্যেই গ্রামে ঘটে যাওয়া আরো কয়েকটা আশ্চর্য ব্যাপারের কথা আমি শুনলাম। তবে আসল কথাটা এই রকম যে যাকে সবাই দেখতে পাচ্ছে সে কিন্তু একজন নারী মূর্তি। আর 2-1 দেখতে পেয়েছে তার গোটা শরীর আগুনে দাউ দাউ করে পড়ছে, যেন গোটা শরীরে জ্বলন্ত আগুন নিয়ে গ্রামের পথ ধরে সে হেঁটে আসছে। একবার ব্যাপারটা কল্পনা করে দেখো তো। সেই দিনের বেলাতেও ব্যাপারটা কল্পনা করতে আমার গাটা কেমন শিরশির করে উঠল। মাধবগঞ্জে যখন গিয়ে পৌঁছালাম তখন প্রায় সন্ধে হয়ে গিয়েছে। চারপাশে অন্ধকার নামতে শুরু করেছে। বিষ্ণু আর জীবন আমায় নিয়ে গিয়ে পৌঁছালো জীবনের বাড়িতে। জীবন একা মানুষ, এদিকে বিষ্ণুর বাবা মা, স্ত্রী, মেয়ে, পরিবার সবাই রয়েছে। সেইখানে থাকতে আমার অসুবিধে হতে পারে, সেইটা ভেবেই জীবনের বাড়িতে গিয়ে আমরা উঠেছিলাম। আমায় নামিয়ে দিয়ে গরুর গাড়িকে বিদায় দিয়ে বিষ্ণু বলল, ঠাকুরমশাই, 2 দিন বাড়ি থেকে বাইরে আছি আমি। আজকে রাতটা বাড়িতে কাটিয়ে আসি। এই জীবন রইল, রান্নাবান্নার ব্যবস্থা সব কিছু সেই করে দেবে। যদি কোনো অসুবিধে হয় তাহলে তা আমি আছি। জীবন বিষ্ণুকে আশ্বস্ত করল। অনেকটা পথ যাত্রা করে এসে খিদে পেয়েছিল, ক্লান্ত লাগছিল। চটপট জীবন দুধ, চিঁড়ে আর গুড় এই সমস্তর ব্যবস্থা করে দিল। বোধহয় ঘরেই ছিল। খেতে খেতেই সে মাটির হাঁড়িতে উঠোনের কাছে রান্না চাপিয়ে দিল। রান্না করতে করতে নানা কথাবার্তা হতে লাগলো, বেশিরভাগই এই গ্রামের কথা আর ওই অদ্ভুত দেখতে পাওয়া কালো মূর্তিটার কথা। কথায় কথায় বসন্তের কথা উঠতেই জীবন বলল, দেখুন ঠাকুরমশাই, বসন্ত কিন্তু আমাদের গ্রামের কেউ নয়। হঠাৎ করেই সে এখানে থাকতে শুরু করেছিল। বসন্ত এবং তার সঙ্গে জবা। তারপরে যে কি হলো আমরা কিছুই ভালো করে জানি না। এমনকি জবাকেও এরপরে আমরা আর কখনো দেখতে পাইনি। কিন্তু এইখানে আসার পর বসন্ত এমন হয়ে গেল, অথচ জবাকে তোমরা আর দেখতে পেলে না। এই ব্যাপারটা কিন্তু কেমন যেন লাগছে। আচ্ছা, ওই কালো মাটির জমি যেটা বলছো, সেই জায়গায় কি একবার যাওয়া যায় না? নিশ্চয়ই যাওয়া যায়, তবে এখন তো রাত হয়ে গিয়েছে। এখন আর ওখানে যাওয়াটা কি ঠিক হবে? কাল সকালের দিকে যদি একবার... মনে মনে বুঝতে পারলাম জীবন ঠিকই বলেছে। অচেনা অজানা জায়গা, কোথায় কি আছে না আছে, রাতের বেলা সে জায়গায় প্রথমেই না যাওয়াই ভালো। কাল সকালে উঠে ভালো করে ঘুরে জায়গাটা দেখে নেব। তারপরে এই মাধবগঞ্জে কালো মূর্তির যে ভয় ছড়িয়ে পড়তে শুরু করেছে সেই ব্যাপারেও দেখাশোনা করা দরকার। রান্না তখন প্রায় হয়ে গিয়েছে। তখন বিষ্ণু এলো, সাথে তার বউও এসেছিল। সে মাথায় কাপড় দিয়ে আমায় প্রণাম করল, তারপর বলল, আপনারা তো সবই জানেন ঠাকুরমশাই, কাল তো ওরা কেউ ছিল না। আমি আর আমার শ্বশুর শাশুড়ি আর ছেলে মেয়ে আমরা বাড়িতে ছিলাম। বাড়ির বাইরে কে যেন এসেছিল রাতে, অনেকক্ষণ চিৎকার চেঁচামেচি করেছে। প্রথমে মনে হয়েছিল বসন্ত, তারপরে বুঝতে পারলাম না, এটা একটা মেয়ের গলা। অদ্ভুতভাবে চিৎকার চেঁচামেচি করছে, সেই কথা ভালো করে বোঝাও যায় না। কখনো হাসে আবার কখনো কাঁদে।
জানলা খুলে বাইরে দেখছিলাম একটা একটা লম্বা মতো কালো ছায়া, আর গোটা শরীরে দাউ দাউ করে আগুন জ্বলছে। চাঁদের আলোয় সে যে কি বিভৎস দৃশ্য ঠাকুরমশাই, আপনাকে বলে বোঝাতে পারবো না। এখন তো ওনাকে বললাম, উনি তাড়াতাড়ি আপনার কাছে নিয়ে এলো। এবার বুঝতে পারলেন তো ঠাকুরমশাই কেন আমরা ভয় পাচ্ছিলাম, কেন এত তাড়াহুড়ো করে আপনাকে ডেকে আনলাম। গ্রামে যখন ও ঢুকে পড়েছে বাড়ির উঠোন পর্যন্ত চলে আসছে। এখন যদি ও কারো বাড়ির ভিতরে ঢুকে পড়ে, আমার না হোক অন্য কারোর যদি বিপদ হয়, গ্রামের সবাই তো আমাদের নিজের লোক, তাই না? তোমরা চিন্তা করো না, কাল রাতে ঠিক কি হয়েছিল আমাকে খুলে বলো তো বৌমা। কালকে সকালে তো ওরা বেরিয়ে গিয়েছিল, রাতে থেকে আজকে ফিরবে এমনটাই কথা ছিল। আমিও সন্ধ্যের মধ্যে রান্নাবান্না সেরে নিয়ে ছেলে মেয়েকে খাইয়ে তারপর শ্বশুর শাশুড়িকেও খেতে দিই। ছেলে মেয়েকে খেতে দিই, তারপর তারা খেয়ে নিয়ে ঘরে শুয়ে পড়ে। এরপর সমস্ত ঘরের কাজ সেরে আমি ঘুমাতে গিয়েছি। এমনিতেই মনে ভয়, বসন্ত পাগল দিনের বেলা মাঝে মাঝে গ্রামে এসে উৎপাত করে। কারোর ক্ষতি করে না বটে, তবে চিৎকার চেঁচামেচি করে। তাকে দেখে ছেলেমেয়েরা খুব ভয় পায়। রাতের বেলা সেই আগুনে পোড়া একটা মূর্তিকে মাঝে মাঝে দেখা যায়, এমন কথা তো মনেই ছিল। তাই ঘরের দরজা জানলা সব বন্ধ করে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়তে যাব, এমন সময় মনে হলো জানলার বাইরে কে যেন একটা নাকি সুরে কাঁদছে। প্রথমে ভাবলাম ঘুমের ঘরে ছেলে মেয়েরা কিছু করছে, কিন্তু না, ওরা তো ঘুমোচ্ছে। পাশের ঘরে গিয়ে দেখি শ্বশুর শাশুড়িও দুজনেই ঘুমিয়ে পড়েছে। ওদের বয়স হয়েছে, বেশিক্ষণ জেগে থাকতেও পারে না। গোটা ঘর ঘুরে এসে আবার ওই ঘরের মধ্যে বিছানাটায় উঠতে যাব, এমন সময় আবার জানলার কাছ থেকে ওই কান্নার শব্দ। কি মনে হয় আমি হাতের আলোটা নিয়ে এগিয়ে গেলাম জানলার দিকে। জানলা খুলতেই বাইরে থেকে একটা ঠান্ডা দমকা হাওয়া আমার গায়ে এসে লাগলো ঠাকুরমশাই। প্রথমে কিছু দেখতে পেলাম না। জানলাটা বাড়ির এক পাশে, একদিকে পুরনো বাঁশের বেড়া ভেঙে পড়েছে। ও পাশে একটু দূরে ওই জগন্নাথের বাড়িটা দেখা যায়। জগন্নাথের বাড়ির কাছে একটা গাছ আর সামান্য একটু ঝোপ মতো ছিল। ঝোপটাই ওদের বাড়ির বেড়ার সঙ্গে জড়িয়ে আছে। ওই ঝোপটার দিকে তাকাতেই মনে হলো ঝোপের কাছে কে যেন একটা দাঁড়িয়ে আছে। শুধু দাঁড়িয়ে নয়, সমস্ত শরীরটা বেঁকিয়ে সামনের দিকে ঝুঁকে রয়েছে। আমি তো ভয় পেয়ে গেলাম। জানলাটা বন্ধ করব, এমন সময় গোটা শরীর আমার থরথর করে কাঁপছে। জানলা বন্ধ করতে পারছি না। মনে হলো ওই মূর্তিটা সেখানে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার দিকে তাকিয়ে দেখছে। আর এমন সময় আর একটা অদ্ভুত ব্যাপার দেখে আমার পায়ের তলার মাটি একদম সরে গেল ঠাকুরমশাই। কথাগুলো বলতে বলতে বিষ্ণুর বউয়ের মাথার কাপড় সরে এসেছে। প্রচণ্ড ভয় তার চোখে মুখে। এক হাতে সে শক্ত করে তার অন্য হাতটা ধরে রয়েছে। মাটির উপরে বসে সে কথাগুলো বলছে বটে, কিন্তু বারবার এইদিক ওদিক তাকিয়ে দেখছে। বিষ্ণু তাকে সাহস দিচ্ছে। রান্না চাপিয়ে রেখে জীবন তার দিকে হাঁ করে তাকিয়ে কথাগুলো শুনে চলেছে। মূর্তিটা বাঁশের বেড়া পেরিয়ে যেন আমাদের উঠোনে এসে ঢুকলো। ঠিক কুকুর বিড়াল যেভাবে বেড়া টপকায় ঠিক তেমনভাবে, কিন্তু বেড়া বেয়ে সে ওপরে উঠে এলো। বেড়াটা মচমচ করে শব্দ হয়ে উঠল। মনে হলো যেন এই দিকে হেলে যাবে, ভেঙে যাবে এক্ষুনি, কিন্তু ভাঙলো না। আর ঠিক তখনই শুনতে পেলাম একটা অদ্ভুত বলায় কে যেন বলছে, বাইরে বেরিয়ে আয়, বাইরে বেরিয়ে আয়, জল দে আমায়, জল, গোটা শরীরে জ্বলে যাচ্ছে, জল দে। কিন্তু এমন কথা বলল কেন?
তুমি তো তেমন কিছুই দেখতে পাওনি, শুধু মূর্তিটাকেই দেখতে পেয়েছিলে। এখনো তো বাকি ছিল। মূর্তিটা তখন আমার জানলার একদম কাছে এসে পড়েছে। ঠিক সেই সময় হঠাৎ করেই দেখতে পেলাম একটা গোটা শরীরে যেন আগুন দাউ দাউ করে জ্বলে উঠেছে। ঠাকুরমশাই, আমি ভয়ে চিৎকার করে উঠলাম। খোলা জানলাটা সেই সময় একটা প্রচণ্ড ধাক্কা দিয়ে বন্ধ করে ঘরের মধ্যে ছুটে এলাম। সবাই ঘুম থেকে উঠে পড়েছিল। তারপরে আমার আর কিছুই মনে নেই। আমি সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলি। বিষ্ণুর বউ নতুন করে আর কিছু বলতে পারল না। সব কথা শেষ করতেই বিষ্ণু বলল, এবার তো আমার আরও বেশি চিন্তা হচ্ছে ঠাকুরমশাই। এমনভাবে যদি বাড়ির ভেতরে ঢুকে বাড়ির মেয়ে মানুষদের উপরে এরকম করে, তাহলে তো আর গ্রামে থাকা যাবে না। এই মাধবগঞ্জ গ্রামে কিন্তু প্রথমবার এমনটা হচ্ছে। দেখো, এই সব কিছুর পেছনেই কোনো না কোনো একটা কারণ আছে। কাল সকালে কালো মাটির জমি এবং তার সঙ্গে বসন্তের সঙ্গে আমায় দেখা করতে হবে। অন্তত একবার হলেও এইসব কিছু নিজের চোখে না দেখলে আমি কিছুই করতে পারবো না। সেই রাতটা একরকমভাবে কেটে গেল। পরদিন সকালে জীবনের সঙ্গে আমি গেলাম কালো মাটির জমি দেখতে। বিষ্ণু কি একটা কাজে ব্যস্ত হয়ে পড়েছিল। গ্রামের একজনের একপাশে ধানের জমি শেষ করে গোটা জায়গাটা শুরু। একসময় এই জায়গায় কোনো জঙ্গল ছিল। সেই জঙ্গল কিভাবে যেন নিঃশেষ হয়ে গিয়েছে। মাটির রংটা সামান্য কালো, অবশ্য পুরোপুরি কালো নয়। এখানে ওখানে উঁচু নিচু ছোট ছোট ডোবাগুলো দেখা যাচ্ছে, আর তার মাঝে দু একটা বট গাছ এইদিকে ওদিকে ছড়িয়ে রয়েছে। তাদের পাতাগুলো হলদে হয়ে গিয়েছে। বোঝা যায় জীবন আর মৃত্যুর মাঝামাঝি দাঁড়িয়ে রয়েছে ওই গাছগুলো। তাড়াতাড়ি একটা গাছের দিকে তাকিয়ে দেখতেই দেখলাম সেখানে ধ্বংসস্তূপের মতো সামান্য কিছু এলোমেলোভাবে ছড়িয়ে আছে। বোঝা যায় যে কোনো এক সময় এইখানে কিছু একটা ছিল। ছোট ছোট ঝুপড়ি মতো ঘর বাড়ি। এখানেই বসন্ত থাকতো। ওই যে পেছনের দিকে ওই ডোবাটা দেখতে পাচ্ছেন, ওই হলো সেই ডোবা, যে ডোবার জল কখনো কমে না। জীবনের কথায় তার সঙ্গে এগিয়ে এসে সেই গাছ আর ওই ডোবার দিকে দেখলাম। শুধু ডোবার জলের দিকে তাকাতেই একটা আশ্চর্য ব্যাপার লক্ষ্য করে এই দিনের বেলাতেও মুহূর্তের মধ্যে আমি কেমন যেন পাথরের মতো হয়ে গেলাম। ডোবার জল শান্ত, আশেপাশের ছোট বড় ডোবাগুলোর জল কিন্তু এমন নয়। এই ডোবার জলটা যেন পাথরের মতো শান্ত হয়ে রয়েছে। জলের মধ্যে সামান্যতম স্পন্দন পর্যন্ত নেই। যেন ওই ডোবার জলটা আসলে জল নয়, অন্য কিছু। আরও খানিকটা কাছাকাছি এগোতেই জীবন পেছন থেকে বলে উঠল, ডোবার জলে হাত দেবেন না ঠাকুরমশাই, জলটা ভালো না, কেমন যেন গন্ধ। অনেকে বলে ওই ডোবাতে নাকি আগে মাঝে মাঝে মানুষকে মেরে মৃতদেহ ফেলে দিত। এমন ব্যাপার কেন? এই জায়গায় যখন জঙ্গল ছিল তখন ওই ডোবাগুলো ছিল না। কোনো কারণে রাতারাতি নাকি সমস্ত জঙ্গল পুড়ে ছাই হয়ে যায়। তারপরেই এই জমিগুলো কালো হয়ে গিয়েছে সেই ছাইয়ের জন্য। ডোবাগুলো তৈরি হয়েছিল পরে। যেখানে যেখানে ডোবা আছে সেখানে সেখানে মাটিতে গর্ত করে রাখতো ওখানে যারা থাকতো। কারা থাকতো জানি না, কিন্তু ওই যে একমাত্র ডোবা, সে ডোবার জল ওরা খেত। তারপর? অনেক আগের কথা, যখন এই গ্রাম মানে প্রথম তৈরি হয় তখনকার কথা। ওখানে কারা ছিল লোকেরা জানে না, তবে জঙ্গলের ভেতরে নাকি অনেকেই থাকতো। তারপর ওরাও নাকি জঙ্গলের সঙ্গে সঙ্গে কোথায় উধাও হয়ে যায়। একমাত্র ওই ডোবাগুলো পড়েছিল, আর সেই জল নাকি খারাপ, হাতে নিলে হাত জ্বালা করে। তাছাড়া ডোবার জলে কখনো পশু পাখি কোনো কিছুই নামে না। আশেপাশে জল না থাকলেও। জীবনের কথা শুনে আরো কৌতূহলী হয়ে ডোবার দিকে আরো খানিকটা এগিয়ে গেলাম। একদম কাছাকাছি চলে গেছি। এমন সময় একটা বীভৎস চিৎকার শুনতে পেলাম, আর তারপরেই পেছনে তাকিয়ে দেখতে পেলাম আমার পেছনের দিক থেকে একটা নোংরা জামা কাপড় পরা এলোমেলো বিবস্ত্র প্রায় এমন অবস্থায় একজন ছুটে আসছে আমার দিকে।
মুহূর্তের মধ্যে আমি ডোবার সামনে থেকে সরে গেলাম, আর লোকটা সামলাতে না পেরে ছিটকে গিয়ে পড়ল সেই ডোবার জলে। আমি আর জীবন প্রায় একসঙ্গে হাঁ করে উঠলাম, কিন্তু ডোবার জলে পড়ে যাবার সঙ্গে সঙ্গেই সে ছিটকে উঠে এলো উপরের দিকে। তার গোটা শরীর যেন ভীষণ ঠান্ডায় কুঁকড়ে গিয়েছে বলে মনে হলো। কোনো রকমে সে বলল, ডোবার কাছে যাব না, যাব না ওই ডোবার কাছে। ওই ডোবা সবকিছু কেড়ে নেয়, সবকিছু কেড়ে নেয়। তুমি তো বসন্ত। এই বসন্ত বসন্ত এখানে কি হয়েছিল বলো তো? ওই বট গাছের কাছে কুঁড়ে বানিয়ে তুমি তো থাকতে। তুমি এখান থেকে চলে যাওয়ার পরেই গ্রামে এমন উপদ্রব শুরু হলো কেন? বসন্ত আমার দিকে মুখ তুলে তাকালো। তার গোটা মুখে ধুলো ময়লা লেগে রয়েছে, মাথার চুলগুলো ঘামে আর কাদায় ভিজে মুখের কাছে লেগে আছে, কিন্তু তার চোখ দুটো উজ্জ্বল। সেই সাদা উজ্জ্বল ফ্যাকাশে চোখে সে আমার দিকে তাকিয়ে বলল, ও আবার আসবে, ও আবার আসবে। ও আমায় এখানে থাকতে দেয় না, কিছুতেই থাকতে দেয় না। জবা তো আর ফিরল না। জবা ফিরলে ও আসতে পারতো না, কিন্তু জবা তো আর ফিরল না। জবা কোথায় গেল সেইটাই তো আমি জানতে চাইছি। জবা ফিরবে না। সেদিন রাতে জবাকে আমি তাড়িয়ে দিয়েছিলাম, আর জবা ফিরে আসেনি, কোনোদিন ফিরে আসেনি। ওই ডোবার জল, ওই ডোবার জল, ওই ডোবার জল নিয়ে গেছে জবাকে। বসন্তের কথাগুলো এলোমেলো। সে আর কিছু বলার সুযোগ না দিয়ে হঠাৎ করে লাফিয়ে উঠল। তারপর সামনের অন্য একটা ডোবার জলে গিয়ে ঝাঁপিয়ে পড়ে সেই ডোবার জলে সাঁতার কেটে স্নান করতে লাগলো। জীবন বলল, এই হলো বসন্ত, বুঝতেই তো পারছেন। জবার খারাপ কিছু একটা হয়েছে, যেটা তোমরা বুঝতে পারছো না, কিন্তু আমি বুঝতে পারছি। এই বসন্ত আর জবা দুজনেই কোনোভাবে এইখানকার খারাপ কিছু একটার দ্বারা প্রভাবিত হয়েছে। এখানে অশুভ কোনো শক্তি রয়েছে, আমি যেন তাকে অনুভব করতে পারছি। আর সবকিছুই আছে ওই ডোবার জলে। আমার কথায় জীবন কেমন অদ্ভুত চোখে ডোবার দিকে তাকালো। মনে মনে স্থির করলাম, এখন নয়, রাতের বেলা আসতে হবে এইখানে, না হলে এখানে সমস্যা কি হয়েছে সেটা বোঝা যাবে না। আগের দিন রাতে কিছুই হয়নি। গোটা দিন ওই মাধবগঞ্জ গ্রামে এখানে ওখানে ঘুরে বেড়ালাম। একবার গোপালপুরে মাধবের সঙ্গে দেখা করতে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সেটা আর হলো না। সন্ধ্যের সময় বিষ্ণু এলো, এবং জীবন তো তার সঙ্গে তখন ছিলই। তিনজনে মিলে সলা পরামর্শ করে ঠিক করলাম ওই জায়গাটায় একবার যাব। তেমন বিপদ বুঝলে চলে আসব, তবে রাতের বেলা জায়গাটার আসলে কি হয় আমার কিন্তু সেইটা দেখারই প্রবল ইচ্ছে। কথা মতো রাতের বেলা গ্রাম পেরিয়ে ওই কালো মাটির জমির কাছে গিয়ে পৌঁছালাম। গ্রামের পথ যেখানে সোজা চলে গিয়েছে তারই একপাশে সামান্য ঢাল মতো নেমে গিয়েছে, তবে ওই জায়গাটুকু উঁচু। একসময় সেখানে জঙ্গল ছিল, আর জমি দেখলে বোঝা যায় বড় বড় ডোবাগুলো জলে প্রায় অর্ধেক ভরে রয়েছে। ওই মাঝের ডোবার কথা বাদই না হয় দিলাম, কিন্তু জায়গাটা অনেক বড়। অন্তত খালি চোখে এপার থেকে ওপার পর্যন্ত ভালো করে দেখা যায় না। রাতের বেলা আকাশে চাঁদের আলো রয়েছে, শিশির পড়ছে, ঠান্ডা বাতাস বইছে, আর আমরা তিনজনে ওই পথে নেমেছি। ওরা বোধহয় আমার ভরসাতেই এসেছিল, সঙ্গে আলো নেই। এখানে ওখানে ঘুরতে ঘুরতে আমি সামনের দিকে তাকালাম। বহুদূর পর্যন্ত অন্ধকার চোখে পড়ে। চাঁদের আলোয় সেই অন্ধকারের যেটুকু দেখা যাচ্ছে তাতে ভালো করে কোনো কিছু বোঝা যায় না। দূর থেকে একটা শেয়াল ডেকে উঠল, আর তার সঙ্গে যেন একটা রাত্রির অজানা নিস্তব্ধ শব্দ আমাদের কানে এসে বাজতে শুরু করল। বিষ্ণু বলল, এত কিছু জানার পরেও আপনি এখানে একা একা আসতে চাইলেন? আমি তো ভয়ে আসতেই পারতাম না। ভয়টা কোথায় সেটা জানতে হবে। ওই ডোবাতেই মনে হয় আসল কিছু আছে। বসন্ত আর জবা, হয়তো এরা দুজনেই মিথ্যে কথা বলছে। আচ্ছা, জবাকে তোমরা একবারের জন্যই দেখেছিলে, তাই তো? দেখেছিলাম তো, ওই যখন বসন্ত প্রথম এখানে আসে তখনই তো।
ওইখানে ছিল। গ্রামের বাড়িগুলো থেকে চেয়ে চিনতে দিন কয়েক খেয়েছিল, তারপরে কি করতো আমি জানি না। অন্ধকারে চারপাশটা ভালো করে দেখা যায় না। বসন্ত আর বিষ্ণু এদিক ওদিক তাকিয়ে দেখছে। চাঁদের আলোর মধ্যে কয়েক হাত পর্যন্ত শুধুমাত্র দেখা যায়। এমন সময় একটু দূরে সেই ডোবার দিকে চোখ পড়তেই বিষ্ণুর মুখ থেকে যেন একটা আর্ত চিৎকার বেরিয়ে এলো। আর তার সেই অল্প চিৎকারের শব্দ শুনে তাকে চুপ করতে বলে ডোবার দিকে তাকাতেই দেখতে পেলাম চাঁদের আলোয় ডোবার জলের কাছে কারা যেন বসে আছে। কালো কালো সেই ছায়ামূর্তিগুলোর দুটো পা যেন জলের মধ্যে ডোবানো রয়েছে। অল্প অল্প শব্দ শোনা যাচ্ছে, কিন্তু ওটা কি? ডোবার ঠিক মাঝখানে যেন কিছু একটা উঠে এসেছে উপরের দিকে, কেমন একটা কালো মূর্তি। তার শরীর থেকে কালচে আলো যেন একটা ছিটকে বাইরে বেরোচ্ছে। বিষ্ণু এবং জীবন কেমন যেন ভয়ে পাথরের মতো হয়ে গিয়েছিল। তাড়াতাড়ি ওদের নিয়ে গিয়ে একটা গাছের পাশে এসে দাঁড়ালাম। সেই যে গাছটার পাশে বসন্তের কুঁড়ে ঘর ছিল, সেইখানে বসে বসে ডোবার জলের দিকে তাকাতেই আবার সেই দৃশ্যটাই দেখতে পেলাম। জলের ঠিক মাঝ বরাবর যে উঠে এসেছে, সে জল থেকে বেশ খানিকটা উঠেছে। ডোবাটা যত ছোটই হোক না কেন, তার জলের গভীরতা সামান্য হলেও তো আছে। আর তাতেও জলের মাঝে ওইখানে এমনভাবে কারো দাঁড়িয়ে থাকা কিন্তু সম্ভব নয়। জল থেকেই তার উচ্চতা প্রায় একটা মানুষের মতো। আমি চুপ করে দাঁড়িয়ে আছি। আমার কোমরের কাছে কাপড়টা খামচে ধরে জীবন বলে উঠল, ওখানে ওটা কি? আমি চুপ করে থাকতে বললাম। কালো কালো সেই মূর্তিগুলো যারা জলের চারপাশে উঠে এসেছিল, তারা একটু পরেই এক এক করে যেন সেই ডোবার জলের মধ্যে নেমে পড়ল। আর ঠিক তখনই দেখতে পেলাম জলের এক পাশে দাঁড়িয়ে রয়েছে একটা কালো ছায়া মূর্তি। সে ধীরে ধীরে হেঁটে চলে গেল গ্রামের পথের দিকে। জলের মাঝখান থেকে উঠে আসা সেই মূর্তিটা কখন যেন নেমে পড়ল নিচে। এতক্ষণ ধরে যা হয়ে চলল তা যে কি ভয়ঙ্কর, সেটা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। প্রত্যেকটা কালো মূর্তি মানুষের চেয়ে প্রায় খানিকটা লম্বা। আর ওই মাঝের মূর্তিটার কথা তো বাদই দিলাম। ডোবার জলে এখন যেন একটা প্রচণ্ড আলোড়ন সৃষ্টি হয়েছে। আর তার মধ্যেই প্রায় ডোবার জল ছিটকে আসতে লাগলো উপরের দিকে। অনেক চেষ্টা করেও আমি যেন নিজেকে আটকে রাখতে পারলাম না। তাড়াতাড়ি উঠে গেলাম সেই ডোবার জলের দিকে। চাঁদের আলো এসে পড়েছে ডোবার জলের উপর। আর সেই আলোতেই জলের দিকে তাকিয়ে এক আশ্চর্য দৃশ্য আমি দেখতে পেলাম। আমার পেছন পেছন জীবন আর বিষ্ণু দুজনেই ছুটে এসেছিল। তারা বোধহয় পাথরের মতো হয়ে গিয়েছিল। গোটা ডোবার জল যেন কাঁচের মতো স্বচ্ছ হয়ে গিয়েছে। আর সেই ডোবার জলের তলার দিকে তাকাতেই দেখতে পেলাম জলের তলায় চুপ করে বসে রয়েছে কতগুলো মানুষের মতন কালো কালো ছায়া মূর্তি। আর ঠিক সেই মূর্তিদের মাঝামাঝি জায়গায় জলের একদম মাঝ বরাবর কাঠের বাক্সের মতন কিছু একটা রয়েছে। একে তো রাতের অন্ধকার, তার উপরে শুধুমাত্র চাঁদের আলো, আর তার উপরে ডোবার জল। এত ভালো করে কোনো কিছু বোঝা সম্ভব নয়, কিন্তু তবুও যেন কোনো একটা আশ্চর্য উপায়ে আমরা সব কিছু দেখতে পাচ্ছিলাম। জলের তলায় বসে থাকা ছায়ামূর্তিগুলো যেন সোজা আমাদের দিকে তাকিয়ে দেখছে। আর ওই কাঠের বাক্সর চারপাশে যেন মূর্তিগুলো আরো বেশি করে রয়েছে। যেন মনে হয় ওরা ওই কাঠের বাক্সটাকে পাহারা দিয়ে রেখেছে। বিষ্ণু আমার পেছনে দাঁড়িয়ে ভয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলো। জীবন না কাঁপলেও সেও প্রচণ্ড ভয় পেয়েছিল। সে কোনো রকমে বলল, ঠাকুরমশাই, এখান থেকে চলে যাই। এখানে থাকলে আমরা এখনই চলে যাই, চলুন। চলে যাব বলে আমরা পেছনের দিকে ঘুরেছি, এমন সময় একটা চাপা হাসির শব্দ শোনা গেল। একটু দূরে মেয়েলি গলায় কে যেন বলল, আমাকে আটকাবার জন্য এসেছিস, কিন্তু আমাকে যে আটকাতে পারবি না। তার বদলে তোরাই মরবি আজকে এখানে। শুধুমাত্র এইটুকু শোনা বাকি ছিল। বিষ্ণুর ভয়টা যেন দ্বিগুণ বেড়ে গেল। জীবন আমার পাশে শক্ত হয়ে দাঁড়িয়েছিল। সে সামনে তাকিয়ে চিৎকার করে বলল,
ঠাকুর মশাই যতক্ষণ আছে আমাদের কোনো ক্ষতি করতে তুই পারবি না। তুই কে সত্যি করে বল, তোর জন্য বসন্তর এমন অবস্থা হয়েছে তাই না? জবাকে তুই কোথায় রেখেছিস? জবা আছে তো, জবা আছে ওই জলের তলায়। এইখানে কোনো মেয়ে মানুষ এলে তাকে যে এত সহজে ছাড়া যায় না, তাকে যে আমাদের কাছে আসতেই হয়। তোমরা কারা? এইখানে তোমরা কি করছো? এই জায়গাটা তোমাদের জন্য নয়। গ্রামের এত কাছে এই ডোবার জলের মধ্যে তোমাদের থাকার কথা নয়। আমরা কে তা তোর জানতে হবে না। ওই ডোবার নিচে ঘুমিয়ে রয়েছে আমাদের দেবী। সে যদি একবার জেগে ওঠে তাহলে এই গ্রাম, এই সবকিছু ধ্বংস হবে মুহূর্তের মধ্যে। ওকে জাগাবার জন্য আরো শরীর চাই, আরো মেয়ে মানুষের শরীর চাই। তার জন্যই তো গ্রাম থেকে মেয়ে মানুষ আনতে যাই, কিন্তু ঘরের ভেতরে ঢুকতে পারি না। তাই যাকে বাইরে পাই তাকে। সঙ্গে সঙ্গে মনে পড়ল কথায় কথায় জীবন আর বিষ্ণু বলেছিল গ্রামের পুরুষ মানুষকেও কিন্তু ওদের দেখে ভয় পায়নি। যারা ভয় পেয়েছে সবাই কিন্তু মেয়ে মানুষ। একমাত্র ওরা দুজনেই পথের মাঝখানে অদ্ভুতভাবে দেখে ফেলেছিল ওই ছায়া মূর্তিকে। মাথার ভেতরে তখন অনেক কিছু ঘুরতে লাগলো। কে এই মূর্তি, যে মেয়ে মানুষ ছাড়া অন্য কিছু নিয়ে যায় না? আর ওই কাঠের বাক্সের মধ্যে যে শায়িত আছে সেটাই বা কে? কোনো কিছু বুঝতে পারছি না। ছায়ামূর্তিটা যেন আরেকটু এগিয়ে এলো আমার দিকে। বিষ্ণু তখন মাটির উপরে বসে পড়েছে। জীবন এতক্ষণ শক্ত হয়ে থাকলেও এইবার তার চেহারা দেখে সেও যেন ভেঙে পড়েছে। কালো দুটো চোখের গহ্বর, মুখের ভেতর থেকে যেন রক্ত, মাংস, চামড়া একটু একটু করে খসে পড়ছে। তার এক পাশের পাটির দাঁতগুলো পর্যন্ত উপর থেকে দেখা যায়। সেই অবস্থায় সে অদ্ভুতভাবে হাসছে। তার গায়ে মাছের গায়ের আঁশের মতো লম্বা লম্বা শ্যাওলার মতো কেমন যেন চামড়াটা। আর তার সঙ্গে তার দুটো পায়ের আঙুলগুলো যেন অদ্ভুতভাবে জোড়া। ঠিক হাঁসের পায়ের আঙুলগুলো যেমন জোড়া হয় ঠিক সেই রকম। সে যে আমাদের দিকে হেঁটে এগিয়ে আসছে তা বোঝার উপায় নেই। তার পায়ের দিকটা যেন কালো ঘন অন্ধকার, ভালো করে কোনো কিছু বোঝা যায় না। আর একটু এগোতেই মনে হলো তার গায়ে কাপড় জাতীয় কিছুই নেই, তার বদলে অন্য কিছু একটা। হঠাৎ করে মনে পড়ে গেল সেই আগুনে পোড়া দেহটার কথা। ঠিক তখনই কোথা থেকে যেন ছিটকে এলো কি একটা। সেই মূর্তিটা আমাদের দিকে এগিয়ে আসার আগেই আমাদের পেছন থেকে কেউ একটা ঝাঁপিয়ে পড়ল তার গায়ের উপর। আর তারপরে চিৎকার শুনতে পেলাম, তুই নিয়ে গিয়েছিলি, তুই নিয়ে গিয়েছিলি আমার জবাকে, তুই নিয়ে গিয়েছিলি, তোকে আমি ছাড়বো না। মুহূর্তের মধ্যে চোখের সামনে একটা ব্যাপার ঘটে গেল। বসন্ত ঝাঁপিয়ে পড়ল সেই বিভৎস মূর্তির উপরে। বসন্তের হাতে কোথা থেকে যেন ছুরির মতো কিছু একটা উঠে এসেছে। সেইটা দিয়ে সে সেই কালো গহ্বর মতো চোখের ভেতরে যেন দু তিনবার কোপ দিতে লাগলো। মূর্তিটা খিলখিল করে হেসে উঠল। তারপরে নিজের একটা হাত দিয়ে বসন্তের গলাটা চেপে ধরে তাকে ছিটকে ফেলল মাটির উপরে। আমরা কিছু বুঝে ওঠার আগেই এমন একটা ব্যাপার ঘটে গিয়েছিল। সেই মূর্তিটা খিলখিল করে হাসতে হাসতে বলে উঠল, ওকে তো যেতেই হতো। ওকে কতবার নিয়ে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু তুই কিছুতেই ওকে নিয়ে যেতে দিস। বারবার বাধা দিয়েছিস। তুই আমায় মারবি? তোকে আজ মারবো না, তোকে মারবো অন্য কোনো দিন, আজ অন্য কারোর সময়। কথাটা বলতে বলতে সে দুটো হাতে একটা অদ্ভুত কাজ করল। বসন্তের ডান হাতটা ধরে একটা হ্যাঁচকা টান দেয়। বসন্ত চিৎকার করে উঠল, আর আমরা শুনতে পেলাম মটমট করে তার হাতের হাড় ভেঙে গেল। বসন্তের চিৎকারটা বলার মতো নয়। সেই মূর্তি আমাদের চোখের সামনে মুহূর্তের মধ্যে কোথায় যেন মিলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা তিনজনেই ছুটে গেলাম বসন্তের কাছে। বসন্ত মাটির উপরে উঠে বসেছে, কিন্তু একটা হাত সে আর নাড়াতে পারছে না। তার চোখের কোণে জল, কিন্তু মুখে তখনও সে চিৎকার করে চলেছে। আমরা কোনো রকমে তাকে শান্ত করে তুলে একটা গাছের তলায় বসিয়ে দিলাম। কিন্তু বসন্ত হঠাৎ করে ওই মূর্তির উপর ঝাঁপিয়ে পড়তে গেল কেন? আর জবার ব্যাপারটা কি হয়েছিল বলুন তো?
মানে আমার তো এখনো সত্যি মনে হচ্ছে যে ওই জবা ওইখানেই আছে, তার কিছু একটা হয়েছে। বসন্ত গাছের তলায় তখন কোনো রকমে বসে, তার মধ্যে সেই পাগলামির ভাবটা আর নেই, কেমন যেন আশ্চর্যজনকভাবে ভেঙে পড়েছে। আমরা তিনজনে মিলে তার কাছে গিয়ে বসেছি। বসন্ত বলল, আমায় বাঁচান ঠাকুর মশাই, ওরা আমায় এত সহজে ছাড়বে না। আমি যেখানেই যাই না কেন ওরা আমার পিছু পিছু ঠিক চলে যায়। আমার জবাকে ওরা নিয়ে গিয়েছে, ওরাই আমার জবাকে নিয়ে গিয়েছে। আমি এখন ঠিক বুঝতে পারছি, সেদিন আমি তাহলে ঠিকই দেখেছিলাম। সেদিন কি হয়েছিল বসন্ত? আর ওই ডোবার জলের মধ্যে যারা আছে তারা আসলে কে? দেখো, সেইগুলো যদি বুঝতে না পারি তাহলে তো কিছু করতে পারবো না আমি। এই মাধবগঞ্জ গ্রামে তোমাদের সকলের যে ভীষণ বিপদ রয়েছে। সব বলছি ঠাকুর মশাই, সব বলছি। আমার মাথা সবসময় ভালোভাবে কাজ করে না। এখন যখন দেখতে পেলাম ওই মূর্তিটা আপনাকে মারতে চাইছে, ঠিক তখনই কি যে হলো। আমি আর জবা এই গ্রামে এসেছিলাম অনেক দূরের একটা গ্রাম থেকে। সেই গ্রামে আমাদের কিচ্ছু ছিল না। জমিদার মিথ্যা দেনার দায়ে আমাদের জমি জমা বাড়ি সম্পত্তি সব কেড়ে নিয়েছিল। আসলে জবাকে দেখতে সুন্দর ছিল, জমিদারের চরিত্রও ভালো ছিল না, তার জবার উপরে নজর ছিল। কিন্তু আমি গ্রামের লোকেদের সামনে জমিদারের সমস্ত কথা ফাঁস করে দিয়েছিলাম বলে জমিদার পরিকল্পনা করে আমাকে আর জবাকে গ্রাম ছাড়া করে। গ্রামের লোকেরা কেউ একটা কথা বলেনি। যে গ্রামের লোকেদের এতদিন আপন বলে ভেবেছিলাম, সেই গ্রামের লোকেরা নিজেদের স্বার্থের জন্য আমায় সাহায্য করলো না। এখানে এসে তাই ইচ্ছে করেই আর গ্রামে উঠিনি। সব মানুষই সমান, সবাই শয়তান, কেউ ভালো না। তার জন্যই তুই এইখানে এসে এইখানে উঠেছিলি? গ্রামে থাকার কথা তো তোকে বোধহয় মোড়ল মশাই বলেছিল, তাই না? একবারও সেই কথা তো শুনিসনি? জবা বড় দুঃখ পেয়েছিল আগের গ্রামের ওই সমস্ত ব্যাপারে, তাই সে আর থাকতে চায়নি ওইখানে। কোনো রকমের ছোট্ট মতো একটা কুঁড়ে তৈরি করে আমরা থাকছিলাম। খিদের জ্বালায় গ্রামের লোকেদের কাছ থেকে চেয়ে চিনতে খেতে হতো, কিন্তু তারপরে এই ব্যবস্থা করেছিলাম। গ্রামের লোকেদের থেকে জবা দিনের বেলায় চাল ডাল এই সমস্ত চেয়ে আনতো, তাতেই আমাদের কোনো রকমে কেটে যেত। আমি এখান থেকে চলে যেতাম হাটে, সেখানে কাজকর্ম করে কিছু জোগাড় করে আনতাম। ভালোভাবেই চলছিল, এমনভাবেই মাসখানেক ছিল। তারপর হঠাৎ করেই এলো সেই বৃষ্টির রাত। বসন্ত কথাগুলো বলতে বলতে সামনের দিকে তাকালো। ডোবার জল এখন স্থির, সেই ছায়ামূর্তিও কোথায় যেন চলে গিয়েছে। সামনের দিকে তাকিয়ে থাকতে থাকতে বসন্ত বলতে লাগলো, সেদিন খুব বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যে ভালোভাবে কিছুই দেখা যাচ্ছিল না। আমাদের ঝোপসি মতো ঘরের ভেতরে জল পড়ছে মাঝে মাঝে টপ টপ করে। জবা বলল, এখানে যে আর থাকতে পারি না। গ্রামের লোকেদের উপর আমার ভরসা নেই ঠিকই, কিন্তু গ্রামের দিকেও তো জমি জমা আছে, সেখানে গিয়ে কোনো একটা ব্যবস্থা করলে হয় না? তাছাড়া এমনভাবে এত দূরে হাটে কাজ করে তুমি আর কতদিন এভাবে চালাবে? একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। ভগবান যখন একবার মুখ ফিরিয়ে নিয়েছেন, তখন আমাদেরই সব কিছু করতে হবে। তার ওপর ভরসা করে কোনো লাভ নেই। তুমি আর কয়েকদিন একটু কষ্ট করে থাকো। ওই হাটের কাছে একটা ব্যবস্থা করছি, তাহলেই আমাদের সুবিধা হবে। বৃষ্টি আর কমবে না, শুয়ে পড়ো। ওই পাশটা করে শো, তাহলে গায়ে জল পড়বে না। আমাদের যে এমন কষ্টের দিন দেখতে হবে তাকে আর জানতো বলো? কিন্তু এই জায়গাটা মোটেই ভালো নয়, বুঝলে? রাতের বেলা মাঝে মাঝে তো ঘর থেকে বেরোলেই মনে হয় আশেপাশে যেন কারা আছে, অথচ চারপাশে কোনো কিছুই দেখা যায় না। বিশেষ করে ওই ডোবার জলে কিছু একটা আছে। আরে ধুর, এসব তুমি কি বলছো? ওই ডোবার জলে কি থাকবে? সেই বৃষ্টির রাতে বৃষ্টি কমতেই জবা কখন যে ঘর থেকে বেরিয়েছিল, আমি তখন ঘুমিয়ে পড়েছিলাম।
তাকিয়ে দেখি জবা ঘরে নেই। ঘর থেকে বাইরে বেরোতেই দেখি আকাশটা পরিষ্কার হয়ে গেছে, বৃষ্টিতে চারপাশে জল কাদা মতো হয়ে রয়েছে, চাঁদের আলো রয়েছে, কিন্তু জবা কোথাও নেই। আর একটু এগিয়ে সামনে যাব, দেখি জবা হাঁটতে হাঁটতে যাচ্ছে ওই ডোবার দিকে। জবার সামনের দিকে কারা যেন রয়েছে। আমি ভয় পেয়ে গেলাম, চিৎকার করব কিনা ভাবছি। সামনে যারা হেঁটে চলেছে তারা সকলেই মেয়ে মানুষ। আমি চিৎকার করে ডাকলাম, জবা, জবা, কিন্তু জবা আমার কথা শুনলো না। সঙ্গে সঙ্গে সামনের সেই মূর্তিগুলো আমার দিকে মুখ তুলে তাকাতেই চাঁদের আলোয় যা দেখতে পেলাম, তাদের কালো চোখ, মুখের চামড়া কেমন যেন খসে গিয়েছে, দাঁতগুলো পর্যন্ত ভালোভাবে দেখা যায় না। মনে হয় আগুনে পুড়ে মুখটা এমন হয়ে গেছে। তারা আমার দিকে ঘুরে তাকালো, ঠিক সঙ্গে সঙ্গেই তাদের মধ্যে একজন জবাকে ধরে টানতে টানতে নিয়ে গেল ওই ডোবার দিকে। আমি কিছু বুঝে না উঠে ছুটে গেলাম সামনের দিকে। ততক্ষণ ওই মূর্তিগুলো আমায় আটকানোর জন্য সামনে এগিয়ে এসেছে। তাদের হাতে কালো কালো লম্বা লম্বা নখ। সেই বিভৎস অবস্থায় তারা আমার ওপর ঝাঁপিয়ে পড়তে গেল, কিন্তু কিভাবে যেন পারল না। আমি ছিটকে গিয়ে জলের কাছাকাছি পৌঁছে গেছি। আমাকে দুহাতে শক্ত করে টেনে ধরে একটা হ্যাঁচকা টানে ফেলে দেয়। ঠিক সেই সময়ই ডোবার দিকে চোখ যেতেই দেখলাম ডোবার ঠিক মাঝামাঝি জায়গায় জলের ভেতর থেকে কি যেন একটা উঠে এসেছে। একটা অদ্ভুত শব্দ শুনতে পেলাম, যেন কেউ একটা ডুব দিল জলের মধ্যে। আর তারপরেই সেই মূর্তিগুলো কোথায় যেন মিলিয়ে গেল। তবে মিলিয়ে যাওয়ার আগেই ওদের একজনের লম্বা নখ আমার ডান পায়ের কাছে লেগেছিল। এই যে, এই দেখো তোমরা, এখানে এখনো কাটার দাগ রয়েছে। তাকিয়ে দেখলাম ডান পায়ের কাছে নখ নয়, যেন মনে হচ্ছে ধারালো ছুরি দিয়ে কেউ কেটেছে। জায়গাটা দগদগে ঘায়ের মতো হয়ে রয়েছে, কিন্তু সেইটা কথা নয়। বললাম, তারপর কি হলো? তারপর জানি না। একদিন হাট থেকে ফিরছি, অনেক দেরি হয়ে গেছে, কিন্তু এসে দেখি জবা নেই। রান্না বান্না বসিয়েছিল বোধহয়, ভাতের হাঁড়ি উনুনের মধ্যেই। ফ্যান ভাত শুকিয়ে কালো হয়ে পুড়ে হাঁড়িতে লেগে রয়েছে, সব কিছু লণ্ডভণ্ড, কিন্তু জবা কোথাও নেই। আশ্চর্য হয়ে খোঁজাখুঁজি শুরু করলাম। গ্রামে গেলাম, আশেপাশে গেলাম, এমনকি একদিন আমাদের ওই গ্রামেও ফিরে গিয়ে খুঁজে দেখলাম। সেখানেই ছিল তার বাপের বাড়ি। মনে হয়েছিল জবা হয়তো কোথাও চলে গেছে, আবার ফিরে আসবে, কিন্তু আর এলো না। দেখতে দেখতে তারপর জবাকে আমরাও দেখেছিলাম ঠাকুরমশাই, কিন্তু এমন যে একটা ব্যাপার হবে তা তো বুঝতে পারিনি। এখানেই শেষ নয়, এরপর কয়েকবার আমি ওই আগুনে পোড়া মূর্তিটাকে দেখতে পেয়েছি। মনে হয়েছে জবা আমায় ডাকছে, কিন্তু তার মুখটা এমনভাবে পুড়ে গেছে যেন কোনো কিছুই ভালোভাবে বোঝা যায় না। জবার যাই হয়ে থাকুক না কেন, যেটা হয়েছে সেটা ডোবার মধ্যেই হয়েছে, আর ওই ডোবার মধ্যেই রয়েছে সেই বাক্সটা। বসন্ত, তোমার হাতের যা অবস্থা হয়েছে তা গ্রামের কবিরাজকে না দেখালে হবে না। চলো, গ্রামের কবিরাজের কাছে তোমায় নিয়ে যাই, তারপরে আসলে কি করা যায় তাও দেখতে হবে। সেই রাতে বসন্তকে নিয়ে সেখান থেকে চলে এলাম। সেদিন আর কিছু হলো না। কবিরাজ মশাই বসন্তের হাত দেখে বললেন, হাতের একটা হাড় ভেঙেছে, জোড়া লাগতে সময় লাগবে। ব্যবস্থা আমি করতে পারি, কিন্তু বসন্তকে কয়েকদিন এখানেই থাকতে হবে। এদিকে বসন্ত কিন্তু থাকতে রাজি নয়। লতা পাতা, শেকড়, আরো কি সমস্ত দিয়ে তার হাত বেঁধে দেওয়া হলো। সেখানে আমরা ছিলাম না, বিষ্ণু ছিল। জীবন আর আমি শেষ রাতটা কবিরাজের দাওয়ার কাছেই কাটিয়ে দিলাম। জীবন বলল, এতদিন তো বুঝতে পারিনি ঠাকুরমশাই, ডোবার মধ্যে কিছু একটা আছে। এখন কি হবে? সেই ছায়ামূর্তি যে গ্রামের মধ্যে বারবার আসছে, তার কি হবে বলুন তো?
সত্যি বলতে আমার কাছে কোনো উত্তর ছিল না। আমি শুধু ভাবছিলাম পরদিন সকালে ডোবার জলে নেমে ওই বাক্সটাকে তুলে আনার কথা। যদি সত্যি সত্যি কিছু থাকে ডোবার তলায়, তাহলে সেটাই হবে এই সমস্ত কিছুর আসল উৎস। পরদিন সকালেই জানতে পারলাম গ্রাম থেকে একজন স্ত্রীলোক নিখোঁজ হয়েছে, আর সঙ্গে সঙ্গে মনে মনে প্রমাদ গুনলাম। কাল রাতে তো এমনটাই বলেছিল সেই মূর্তি যে তার কোনো একটি কাজ বাকি রয়েছে, সেই কাজ শেষ করে সে আসবে। তার মানে একজন মেয়েকে নিয়ে গেছে, কিন্তু কখন? তাহলে আমরা যখন চলে আসি তারপরে কি? অপেক্ষা করতে পারলাম না। সেই দিন সকালে জীবন আর বিষ্ণুকে নিয়ে বসন্তকে সেইখানে রেখে ডোবার জলে গেলাম আবার। কিন্তু জলে কে নামবে তার কোনো ঠিক হয় না। বিষ্ণুও ভয় পাচ্ছে, আর জীবনও জলে নামতে চায় না। আমি নেমে গিয়ে আনতে পারি বটে, কিন্তু কেন জানি মনে হচ্ছিল জিনিসটা ঠিক হবে না, কোনো একটা সমস্যা রয়েছে। কিসের সমস্যা? দেখো, আমি একজন তান্ত্রিক, আর তন্ত্রমতে বলে যারা তন্ত্রক্রিয়া করেন তাদের শক্তির অনেক কিছুই স্পর্শ করতে নেই। স্পর্শ করলে তার ফল কিন্তু অনেক সময় অন্যরকম হতে পারে। চাঁদের আলোয় জলের তলায় যা দেখতে পেয়েছিলাম, দিনের বেলা কিন্তু সেটা দেখতে পেলাম না। অর্থাৎ কোনো আশ্চর্য উপায়ে ওরা কি আমায় দেখা দিয়েছিল? এমনই সব ভাবছি, এমন সময় বসন্ত সেখানে এসে হাজির। এই অবস্থার মধ্যেও সে এইখানে এসেছে। আমাদের দিকে তাকাতেই মনে হলো তার সেই পাগলামিটা এখন আর নেই। বোধহয় কাল রাতে কোনো ঘটনায় তার মাথা সামান্য সুস্থ হয়েছে। সে বলল, আমি নামবো জলে, আর যদি কিছু থাকে তাহলে আমি আনবো। আমার জন্যই তো সব কিছু হয়েছে, আমার জন্যই জবাকে ওরা নিয়ে গেছে। আমি ছাড়বো না কাউকে। এখন আর তাকে বারণ করতে পারলাম না। সে ডোবায় নামল। মাঝ ডোবাতে জল অনেকটা বেশি। অনেকক্ষণ ধরে জলের মধ্যে ঘুরে ফিরে দেখতে দেখতে একসময় বসন্ত উঠে এসে বলল, ডোবার তলায় কিছু একটা আছে। কাঠের বাক্স নয়, অন্য কিছু, টিন কিংবা এমন কিছু হতে পারে। একা একা তুলে আনতে পারবো না। আমি যতটা পারছি নিয়ে আসছি, তারপরে আমাকে সাহায্য করো। এখানে বলে রাখা ভালো, বসন্তর হাতের একটা হাড় সামান্য ভেঙেছিল। সেই বিভৎস মূর্তি যেভাবে তার হাতটা ভাঙতে চেয়েছিল সেইভাবে কিন্তু ভাঙেনি। তার হাতটা লতা দিয়ে বেঁধে রাখার জন্যে কিছুক্ষণের মধ্যেই সে সামান্য সুস্থ হয়েছিল বটে। তবে হাড় ভাঙার যন্ত্রণা কেমন সে তো আমি ভালো করেই জানি। পুরোপুরি ভাঙেনি। পরে কবিরাজ মশাই বলেছিল সামান্য চিড় ধরেছে বোধহয়, তবে সে কথা আলাদা। যাই হোক, বসন্ত মনের জোরে সেই বাক্সটাকে টানতে টানতে অনেকটা নিয়ে এলো। তারপর হাঁপাতে লাগলো। ওই বাক্সই কোনো রকমে বিষ্ণু, বসন্ত আর জীবন মিলে তুলে আনলো যখন, তখন বসন্ত হাঁপাতে হাঁপাতে বলল, বাক্সটা কিছুতেই উঠছিল না। যেন মনে হচ্ছে মাটির তলায় পাথরের মধ্যে কেউ বাক্সটাকে একেবারে গেঁথে দিয়েছে। যখন সেখান থেকে বাক্সটা ছাড়ালাম, মনে হলো যেন অনেকটা হালকা হয়ে গেল। বুঝলেন? জলে ভেজা বাক্সটাকে গাছের তলায় এনে রাখা হলো অনেক কষ্টে। সেই টিনে প্রায় জং পড়ে লালচে হয়ে যাওয়া বাক্সটার ডালা খোলার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম তার মধ্যে রয়েছে একটা পাথরের মূর্তি। কালো পাথরের অদ্ভুত দর্শন একটা মূর্তি, আর তার চারপাশে কালো রঙের সাপের মতো কিছু একটা জড়িয়ে রাখা। তোমরা বিশ্বাস করবে না, ঠিক সাপের মতন দেখতে একটা জিনিস মূর্তির চারপাশে এমনভাবে জড়িয়ে রাখা রয়েছে যেন সেটা মূর্তিটাকে রক্ষা করছে। প্রথম দর্শনে এমন একটা ব্যাপার দেখে সাপের কথাই মনে পড়বে, কিন্তু পরে বুঝতে পেরেছিলাম সেটা সাপ নয়, তার মাথা কিংবা মুখ বলে কিছু নেই। আসলে শুরু কোথায় আর শেষ কোথায় তাই জানি না। পরে মনে হলো আসলে পাথরের মূর্তির সঙ্গে সেই গোলমতো জিনিসটা জড়িয়ে রয়েছে, অর্থাৎ পাথর দিয়ে সেটাও তৈরি। মূর্তিটাকে স্পর্শ করার মতন মনের ইচ্ছা আমার হলো না। যেমন বিভৎস, তার মধ্যে বিস্ফারিত দুটো চোখ, মুখে লম্বা লম্বা দাঁত বেরিয়ে এসেছে, মুখের লম্বা জিভটাও বাইরে বেরিয়ে এসেছে। তার শরীরে অনেকগুলো হাত, সাপের মতো কিলবিল করে হাতগুলো ছড়িয়ে রয়েছে। মাথার চুল বলতে কিছু নেই।
তার পায়ের পাতাগুলো ঠিক সেই রকম হাঁসের মতন আটকানো। এমন একটা মূর্তি দেখে বসন্ত বলল, কিন্তু এইটা কি ঠাকুরমশাই? এমন মূর্তি আমাদের গ্রামে একবারই দেখেছিলাম। জবা বলেছিল এটা নাকি ডাহুক নামের এক অপদেবী। আমি ডাহুক পাখির কথা শুনেছিলাম, কিন্তু ডাহুক নামের যে কোনো অপদেবী থাকতে পারে সেটা আমার জানা ছিল না। তবে গোটা বাংলাদেশের এখানে ওখানে, এমনকি বাংলাদেশের বাইরে ঘুরে ঘুরে একটা ব্যাপার আমি বুঝতে পেরেছিলাম, নানা জায়গায় আঞ্চলিক কিছু অপশক্তি বা অপদেবী কিংবা উপদেবী থাকে। আসলে এই সমস্ত কিছুর সংজ্ঞা একটু আলাদা, তবে অপশক্তি কোথায় কিরূপে কেমনভাবে থাকে তা কিন্তু আলাদা করে বলা যায় না। এইখানকার কোনো এক অপশক্তির কথা তুমি হয়তো আমাদের এই অঞ্চলটা অনেকটা পেরিয়ে গেলে আর শুনতে পাবে না। সেখানে আবার অন্য কিছু পাবে, যেমন কোনো জায়গায় গাছ, পেঁচা, বুড়ি, এমনকি মেটে বুড়ি, এই সমস্ত অপশক্তির মুখোমুখি আমাকে হতে হয়েছে। তারপরে আসল কথাটা বলি, ওই মূর্তির টিনের বাক্সের মধ্যে রেখেই আমরা মাটির তলায় পুঁতে ফেললাম। তার চারপাশে সেই দিনের মতো একটা পুজো করে বাঁধনে আটকে দিলাম তাকে, যাতে সে আর বাইরে বেরোতে না পারে। মনে করলাম সবকিছুই বোধহয় হয়ে গেল। সেই দিন বিকেল পর্যন্ত আমরা একসঙ্গেই রইলাম। তারপরে বিকেলে বাড়িতে ফিরে বসন্তকে নিয়ে একেবারে সবাই গেলাম বিষ্ণুর বাড়িতে। তার বউ সমস্ত কথা শুনে বেশ খুশি হলো। গ্রামের লোককে আর কিছু বলা হলো না বটে, তবে কয়েকজন জানলো ব্যাপারটা। একেবারে সন্ধ্যের দিকে ভরপেট খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে সেই বাড়ির একটা ঘরেই আশ্রয় নেব বলে ঠিক করলাম। জীবন একা মানুষ, বসন্তের কোনো সমস্যা নেই, তো সেই ঘরে অনেক রাত পর্যন্ত জেগেই আমরা কাটিয়ে দিলাম। অনেক রাতের দিকে হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। দেখি বসন্ত উঠে কোথায় যেন যাচ্ছে। আমি বললাম, কোথায় যাচ্ছ বসন্ত? ঠাকুরমশাই, বাইরে জবা এসেছে, আমাকে ডাকছে, শুনতে পাচ্ছেন না? বসন্তের কথায় আমি কেমন যেন চমকে উঠলাম। কিন্তু সেদিন যদি সেই মুহূর্তে আমার ঘুম ভেঙে যেত, তাহলে হয়তো বসন্তকে আমি বাঁচাতে পারতাম। বসন্ত আরো কি যেন বলল, তারপর ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। ততক্ষণে দরজার শব্দেই হয়তো বিষ্ণু উঠে পড়েছে। আমায় জিজ্ঞাসা করতেই আমি সেই কথা বললে আমার সঙ্গে সঙ্গে বিষ্ণুও লাফিয়ে নামলো বিছানা থেকে। বলল, আপনি হয়তো ভুলে যাচ্ছেন ঠাকুর মশাই, ওরা কিন্তু এমনভাবেই ডাকে। আমার বউ তো বলেছিল, কিন্তু গলাটা তার চেনা বলে মনে হয়েছিল। মুহূর্তের মধ্যে আমার সব কথা মনে পড়ে গেল। ওই অশরীরী আত্মারা মেয়ে মানুষ ছাড়া তো অন্য কাউকে ডাকে না, কিন্তু বসন্ত বারবার ওদের আটকেছে। তাই কি বসন্তকে? জীবন ওঠার আগেই আমরা দুজনে উঠে পড়লাম। তাড়াতাড়ি ঘর থেকে দৌড়ে বাইরে বেরিয়ে বারান্দার কাছে এসে পড়ার সঙ্গে সঙ্গে যে দৃশ্যটা দেখতে পেলাম, তার জন্য কিন্তু আমরা মোটেই প্রস্তুত ছিলাম না। বসন্তর গলাটা দুটো হাতে চেপে ধরে তারই বুকের ওপরে বসে রয়েছে একটা মূর্তি। তার গোটা শরীরে দাউ দাউ করে আগুন জ্বলছে, কিন্তু তার আগুন বসন্তর গা পর্যন্ত যাচ্ছে না। বসন্ত চিৎকার করে বলছে, আমার জবাকে তোরা মেরেছিস, তোদের আমি ছাড়বো না। জবা, জবা, তুই এমন করছিস কেন? বোকার মতো সামনের দিকে তাকিয়ে দেখতে পেলাম আগুনে জ্বলতে থাকা মূর্তিটা তখন আমাদের দিকে তাকিয়েছে, কিন্তু সেই বিভৎস মূর্তি নয়। তার বদলে একটা মেয়ের মূর্তি, যেন একটা গ্রাম্য মেয়ে। ঠিক সেই মুহূর্তে শুনতে পেলাম তার গলা। আমি বাঁচতে পারলাম না, ওরা আমায় বাঁচতে দিল না। ওখানে ওরা এখনো আছে ওরা। তোমরা কেউ ওখানে যেও না। বসন্তকে আমার সঙ্গে নিয়ে না গেলে যে আমার মুক্তি নেই। ঠিক তারপরেই জবার মুখটা কেমন যেন বদলে গিয়ে সেই বিভৎস মূর্তিতে পরিণত হলো। খিলখিল করে হেসে উঠে সে বসন্তর গলাটা দুহাতে চেপে ধরে একটা হ্যাঁচকা টানে ঘাটটা মট করে ভেঙে ফেলল। বিষ্ণু প্রচণ্ড চিৎকার করে ছিটকে গেল পেছনের দিকে। আমি পাথরের মতো দাঁড়িয়ে দৃশ্যটা দেখে চলেছি। বসন্ত মাটির ওপরে লুটিয়ে পড়তেই সেই মূর্তিটা আস্তে আস্তে উঠে দাঁড়ালো।
আমি তাকিয়ে দেখতে পেলাম, কোথায় জবা? এ তো সেই মূর্তিটা। সে আমার দিকে ঘুরে তাকিয়ে বলল, আমাকে কি ভেবেছিস? আমাদের দেবীকে ওখান থেকে সরিয়ে ফেলবি বলে আমরাও সরে যাব? আবার আমরা ফিরব, বসন্তকে নিয়ে গেলাম, আবার আমাদের দেবীকে ওখান থেকে উদ্ধার করব। যেদিন সব কাজ সম্পন্ন হবে সেদিন আমাদের দেবী এমনি এমনি বাইরে বেরিয়ে আসবে। কথাটা বলতে বলতে সে যেন অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। আর ঠিক সঙ্গে সঙ্গে সেই বিভৎস মূর্তিটার কথা আমার মনে পড়ে গেল। অনেকদিন আগে একবার এক তন্ত্র সাধকের কাছে আমি গিয়েছিলাম। আমি অবশ্য একা যাইনি, অনেক সাধক একত্র হয়ে সেখানে তন্ত্র করে। আর সেইখানে সেই মূর্তিটাকে আমি দেখেছিলাম। তার নাম হাঁকুড়ি। এই হাঁকুড়ি নিম্ন স্তরের একটা পিশাচ, কিন্তু এর ক্ষমতা অনেক। এই হাঁকুড়ি উঠে আসে জল থেকে, জলেই এদের জন্ম, আর এরা জলেই থাকে। জল থেকে একে সরিয়ে ফেললে এদের শক্তি কমে যায়। তখন আমি বুঝতে পারলাম মাধবগঞ্জ গ্রামের হাঁকুড়ি আবার ফিরে আসার চেষ্টা করবে, কিন্তু তার আগেই আমাদের গ্রাম ছেড়ে চলে যাওয়া দরকার। বিশেষ করে আমার এই বাঁধন কাটিয়ে এত সহজে ওই মূর্তিকে এবং ওই বাক্সটাকে ওরা তুলে আনতে পারবে না, সে যতই ক্ষমতা হোক না কেন। একটা জিনিস মনে রাখবে, অশুভ শক্তির তন্ত্র শুভ শক্তির তন্ত্রকে এত সহজে কাটিয়ে ফেলতে পারে না। কিন্তু একদিন না একদিন ওরা ফিরে আসবেই। বসন্তের মৃতদেহটা গ্রামের শ্মশানে পুড়িয়ে দেওয়া হয়েছিল। তবে এরপরেও কয়েকটা রাত আমরা ওই কালো মাটির জমিতে গিয়েছিলাম, ডোবার আশেপাশেও গিয়েছিলাম। তবে আশ্চর্যজনকভাবে এই মাত্র 3 দিনের মধ্যে ডোবার সমস্ত জল শুকিয়ে গিয়েছিল, আর সেই ডোবার তলা থেকে পাওয়া গিয়েছিল অনেকগুলো নরকঙ্কাল। তারানাথ আজকের মতো তার গল্প শেষ করল। আমি বুঝতে পারলাম সেই মাধবগঞ্জের সেই বসন্তের মৃত্যুর কথা তারানাথের অনেক দিন পর্যন্ত মনে ছিল। হয়তো তার সামান্য ভুলের জন্যই তো বসন্ত মারা গিয়েছিল। সে রাতে যদি বসন্তকে তারানাথ ঘর থেকে বাইরে বেরোতে না দিত, তাহলে হয়তো এমনটা হতো না। এতদিন পরে সেই সব কথা মনে করে বলতে বলতে তারানাথের মনটা হয়তো কেমন যেন হয়ে গিয়েছিল। আমরা উঠে পড়লাম। এখনো জোরে বৃষ্টি নামেনি, তবে টিপ টিপ করে 2-1 ফোঁটা পড়েছিল। বুঝতে পারলাম ফেরার পথে বৃষ্টির মুখে পড়তে হবে। আমরা উঠে পড়েছি, তখন তারানাথ যেন কিছুটা স্বগতোক্তির মতো বলছিল, সব জায়গা জুড়ে অশুভ শক্তি এখানে ওখানে এমন ভাবে ছড়িয়ে আছে, যার কথা আমরা কখনো স্বপ্নেও ভাবতে পারি না, বুঝেছ? আর অন্য জগতের সঙ্গে এই জগতের কোনো মেলবন্ধন যদি কখনো তৈরি হয়, তাহলে সেটা যে কি ভয়ানক হতে পারে সেইটা একবার ভেবে দেখো। জলের তলা থেকে ওই হাঁকুড়ি পিশাচিনী যদি একবার উঠে আসতো, তাহলে মাধবগঞ্জ তো সামান্য, আশেপাশের সমস্ত গ্রামে তার প্রভাব ছড়িয়ে পড়ত। আর দেখতে দেখতে তারা ছড়িয়ে পড়ত আরো অনেক অনেক দূর পর্যন্ত। এসব কথা ভাবতে ভালো লাগে না, তাই আমরা ভাবলাম না, চলে এলাম। তবে আজ পথে কিশোরী কিন্তু একটাও প্রশ্ন করল না। আমরা ট্রাম রাস্তায় উঠেছি, আর ঠিক এমন সময় ঝমঝম করে নেমে এলো বৃষ্টি। মনে হলো 2 দিনের জমে থাকা বৃষ্টিটা এই একদিনেই সম্পন্ন হয়ে যাবে। শুনছিলেন তারানাথ ও মাধবগঞ্জের হাঁকুড়ি। তারানাথের চরিত্রে অমিত এবং বিভিন্ন চরিত্রে সায়ম, বর্ণব, সৌর, সুরজিতা, সোমা, জ্যোতির্ময়, সৌম্যজিৎ, সৌমিতা। সমগ্র গল্পের কণ্ঠাভিনয় নির্মাণ করেছে ঋতুরা স্টুডিও।
সমগ্র গল্পের কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 FPS স্টুডিও। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। আর গল্প শুনে আপনার কেমন লাগলো, আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে আগামী সপ্তাহে আবারও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড।